লাভ এট ফার্স্ট সাইট, এই 4 বর্ণের একটি লাইন আমার কাছে খুবই পুরনো। সুন্দর মুখ দেখে কারই না ভালো লাগে, প্রশংসা করতে ইচ্ছে করে। ট্রেন স্টেশনে প্রবেশ করার পরপরই তের নজর পড়ে একটা সুঠাম দেহে সুদর্শন পুরুষের উপর। লজ্জা শরমে মাথা খেয়ে বেশ কিছুক্ষণ আটচোখে লোকটাকে দেখার পর তের কাছে ভীষণ ভালো লাগে। এটাকেই হয়তো লাভ এট ফার্স্ট সাইট বলে। খুবই নির্লজ্জ ধরনের একটা মেয়ে। হ্যাঁ, তার ব্যক্তিত্ব দেখে তাকে নির্লজ্জ বলাই চলে। কোনো ছেলেকে ভালো লাগলে তার সাথে আগে গিয়ে কথা বলা তের একটা স্বভাবে পরিণত হয়েছে। তবে এই মুহূর্তে সে একটা রিলেশনশিপে আছে যেটা থেকে সে বের হতে চায়। বর্তমানে রিলেশনশিপ থেকে বের হওয়ার আগে অন্য একটা ছেলেকে অ্যাপ্রোচ করাকে তের কাছে চিটিং মনে হয়। তাই শত ভালো লাগার পরও তে ওই ছেলেটাকে অ্যাপ্রোচ করে না। ছেলেটা তার পাশেই দাঁড়িয়েছিল। দরজা খোলার পর পরে এক নজর তার দিকে তাকিয়ে বেরিয়ে যায়। এই এক নজর তাকাতেই তের গাল দুটো আরক্ত হয়, হৃদস্পন্দন বেড়ে যায়। মাত্র অফিসে এসে চেয়ার টেনে বসেছে তে। তার মাথায় শুধু ট্রেনে থাকা ওই লোকটার কথাই ঘুরছে। লোকটা আসলে অনেক সুন্দর ছিল। তের ভাবনার ফোড়ন কেটে তার অফিসের কলিগ লিসা একটা কফির মগ এগিয়ে দিয়ে বলে, আরে তেও, গুড মর্নিং। একা একা বসে আছো যে, কি ভাবছো? হ্যাঁ। লিসা কফির মগটা তের টেবিলের উপরে রাখে। তে চমকে উঠে তার দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে, না তেমন কিছু না। বাই দ্য ওয়ে, তুমি কি নিউ পার্সোনাল নোটিশটা দেখেছো? পার্সোনাল নোটিশ? হ্যাঁ, নোটিশটা তো তোমার টিমের জন্যই ছিল। ও তাই? আসলে আমি ভালো করে দেখিনি তো। তোমাদের টিমে নতুন লিডার জয়েন হয়েছে, শুনেছি ও নাকি তোমার বয়সেরই। আই এম শিওর ও একজন এলিট হবে, কিন্তু ওকে দেখে মনে হচ্ছে যে আমাদেরকে দিয়ে ও অনেক কাজ করাবে। তে এই কোম্পানিতে জয়েন হয়েছে প্রায় 1 বছর হলো। এই 1 বছরে এই প্রথম তাদের টিমের লিডার চেঞ্জ হয়েছে। তার কলিগদের কথা শুনে মনে হচ্ছে যে আসলেই তাদেরকে অনেক কাজ করতে হবে এই লোকটার আন্ডারে। এত অল্প বয়সে সে টিম লিডার হয়ে গেছে, তার উপর অনেক ট্যালেন্টেড। এটা ভেবেই তে লিসার সঙ্গে একমত হয়ে মাথা নাড়ায়। কথা বলার এক পর্যায়ে হঠাৎ তের ফোন বেজে ওঠে। লিসা এবং তার পাশে থাকা জেনি দুজনেই তার ফোনের দিকে তাকায়। তে তাদের দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে ফোনটা হাতে নিয়ে বলে, আমি একটু আসছি। তে ওখান থেকে প্রস্থান করার পরে জেনি লিসাকে ফিসফিস করে বলে, কি মনে হয় ওর বয়ফ্রেন্ড ফোন করেছে? তাদের ভাবনা সত্যি হয়, এটা আসলে তের বয়ফ্রেন্ড ছিল। তার বয়ফ্রেন্ডের কাছ থেকে মেসেজগুলো দেখে তের মুখটা থমথমে হয়ে যায়। তে, তুমি আমাকে কিছু টাকা ধার দিতে পারবে? আই প্রমিস, আমি খুব শীঘ্রই তোমাকে পে ব্যাক করব। আবার ও আগে যে টাকাগুলো নিয়েছিল সেগুলো তো ফেরত দেয় নাই। তে একটা দীর্ঘশ্বাস ফেলে। আমি জানি ও মিথ্যা কথা বলছে। এই নিয়ে 3 বার ও একটা না একটা মিথ্যা কথা বলে আমার থেকে টাকা নিয়েছে। মানতেই হবে, যাদেরকে আমি পছন্দ করি তারা হয় ব্যাককেল হবে, না হলে দুশ্চরিত্রা হয়। কেন আমার রিলেশনশিপ একটু নরমাল হয় না? এরপরের দিন এক একার সমান ভাবনা নিয়ে তে অফিসে প্রবেশ করতে থাকে। আমি জানি ওই লম্পটটা আমার উপর চিট করছে। আমার মন কখনো ভুল বলে না। পরিস্থিতি বিগড়ে যাওয়ার আগে ওর সাথে আমার সম্পর্কটা শেষ করতে হবে। আচ্ছা, সব সময় আমার পছন্দ কেন এত খারাপ হয়? তে ক্লান্ত ভঙ্গিতে অফিসের মেইন ডোর খুলে অতঃপর সামনে না তাকিয়ে সে বলে, গুড মর্নিং। বলে তের সামনে তাকাতেই সে অবাক হয়ে যায়। তার চোখ দুটো বড় বড়, সামনের লম্বাটে দেহের মানুষটার উপরে স্থির। লোকটার সাথে তের চোখাচোখি হতেই তার গাল রক্তবর্ণ ধারণ করে। এটা তো মেট্রোতে থাকা সেই লোকটাই। তার সামনে সুন্দর মানুষটার ঠোঁটের কোণে একটা হাসি ফুটে ওঠে। তে হতভম্ব হয়ে এখনো তার দিকেই তাকিয়ে আছে। নাইস টু মিট ইউ, আই এম জিয়ন জাংকুক। ওই সময় আমার মনে হচ্ছিল যেন আমি আমার স্বপ্নের মানুষটার সামনে দাঁড়িয়ে আছি। কথাই আছে, অবাগী যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। তের বেলাও এমনটাই ঘটেছে। জাংকুক হচ্ছে তাদের নতুন টিম লিডার, যাকে কিনা তে নিজের স্বপ্নের পুরুষ ভেবেছিল। তার সম্পর্কে তারা গতকালই আলোচনা করেছে। এই লোকটার মনে হয় পদে পদে ভুল ধরার অভ্যেস আছে। ওই জন্যই তো তের কোনো কাজে সে সন্তুষ্ট হয় না। যতবারই তে তার কাছে রিপোর্টগুলো জমা দিত, ততবারই সে বলতো, আবার 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 আমি আপনার কাছে ভালো কিছু আশা করেছিলাম, আবার করুন। জাংকুকের এমন কর্মকাণ্ড দেখে তে মনে মনে চিৎকার করে বলে, এই লোক একটা শয়তান। নিজের কেবিনে ফিরে গিয়ে রাগে বিড়বিড় করে তে বলতে থাকে, আর কতবার এই কাজটাও আমাকে দিয়ে করাবে? হ্যাঁ, আমি ওকে মেরে ফেলবো শালা। ইভেন্টের অফিসের কলিগরাও নোটিস করেছিল যে জাংকুক থেকে দিয়ে একটা কাজ কিভাবে বারবার করাচ্ছিল। বেচারা তে ভেবেছিল যে এবার তার এই জব থেকে রিজাইন নেওয়ার পালা চলে এসেছে। জিয়ন জাংকুককে এই টিম লিডারের পদে আসার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে। তার
তার কাজের দক্ষতা দেখলে যে কেউ প্রশংসা করতে বাধ্য হবে। অফিসের কলিগরা যখন জাঙ্কুককে ঘিরে ধরে তার প্রশংসা করতে ব্যস্ত, তখন তে উকি দিয়ে তাকে গালি দিতে ব্যস্ত। ওই প্রপোজালটা ও আমাকে দিয়ে কতবার করিয়েছে, আমি এক সপ্তাহ শালার জন্য ঘুমাতে পারিনি। ইডিয়েট একটা, এমপ্লয়িদের সাথে ফ্লার্ট করতেছে আর এদিকে আমি কাজ করতে করতে মরে যাচ্ছি। বেয়াদব কোথাকার। জাঙ্কুক কথা বলার এক পর্যায়ে দেখতে পায় যে দেয়ালের ওপাশে তে তার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করছে, যা দেখে জাঙ্কুক সঙ্গে সঙ্গে একটা মিষ্টি হাসি দেয়। সেই হাসির সঙ্গেই তে সম্পূর্ণ রাগ মাটির সাথে মিশে গিয়েছে। সে আরেক পাশে সরে গিয়ে বিড়বিড় করে বলে, আমার মনে হয় আমার আরেকটু ধৈর্য ধরা উচিত। বলদ হলে কি হয়েছে, দেখতে সুন্দর তো। অফিস টাইম শেষ হয়েছে প্রায় কয়েক ঘন্টা হলো, কিন্তু তে এখনো বাড়ি যেতে পারেনি। তার অফিসের কলিগরা সবাই তাকে বিদায় জানিয়ে বাড়ি চলে গিয়েছে, কিন্তু তে এখনো জাঙ্কুককে দেওয়া কাজ শেষ করতে পারেনি। তাই মনে হচ্ছিল যেন জাঙ্কুক কোনো একটা কারণে তাকে শাস্তি দিচ্ছে, কিন্তু সে আবার ভাবে হয়তোবা সে ভুল ভাবছে, হয়তোবা অন্য কারণে জাঙ্কুক তাকে দিয়ে এত কাজ করাচ্ছে, হয়তোবা তার কাজ জাঙ্কুকের কাছে পছন্দ হচ্ছে না। তে এসব বিষয় নিয়ে আর ভাবতে চায় না। সে যাই হোক, একদিন সে জাঙ্কুকের থেকে প্রতিশোধ নিয়েই ছাড়বে। কাজ করার এক পর্যায়ে তে টেবিলের উপরে ক্লান্ত হয়ে মাথায় এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ কারো একজনের নরম কণ্ঠে তার ঘুম ভেঙে যায়। নিজের কাঁধে কারো একজনের হাতের স্পর্শ অনুভব করছে সে। মিস তে ঘুমো ঘুমো দৃষ্টিতে পেছনে ফিরে তাকাতেই দেখতে পায় যে জাঙ্কুক দাঁড়িয়ে আছে, চোখ দুটো তের উপরে স্থির, তার মুখভঙ্গি শীতল। এমত অবস্থায় তের ঘুম যেন এক ছুটে পালিয়ে গেছে। সে বিভ্রান্তিতে পড়ে যায়, লজ্জায় তার গাল দুটো লাল হয়ে গেছে। আপনি এখনো বসে বসে ওই কাজটা করছেন? জাঙ্কুক শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে। তে সঙ্গে সঙ্গে অপ্রস্তুত হয়ে বলে, আমি অলমোস্ট ডান। আমার মনে হয় কালকের মধ্যে আমি কাজটা সাবমিট করতে পারবো। গুড ওয়ার্ক, এটাই হবে। আপনি নিশ্চয়ই কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, আপনার বাড়ি যাওয়ার প্রয়োজন। বাকিটা আমি শেষ করে নেব। কথাটা বলে জাঙ্কুক সেখান থেকে প্রস্থান করে। তে স্তব্ধ হয়ে সেখানে কিছুক্ষণ বসে থাকে। সে ঘামছে, তার কান দুটো গরম হয়ে গেছে। মানে কি ছিল এটা? সেদিন রাতে কিছুতেই ঘুমাতে পারছিল না। সে নির্লজ্জ, কিন্তু এতটা নির্লজ্জ যে জাঙ্কুক একটু ভালো ব্যবহার করাতেই সে এভাবে নির্লজ্জের মতো ব্লাশ করা শুরু করে দিয়েছে। ওকে মাফ করে দিচ্ছে। নিজেকে কোনোভাবে সামলে জাঙ্কুকের ভাবনা শেষ করতেই তার মাথায় আসে তার বয়ফ্রেন্ডের কথা। ওই বেয়াদবটা টাকা দেওয়ার পর আর তের সাথে যোগাযোগ করেনি, বলেছিল সে নাকি ব্যস্ত। ও কি ভাবছে আমি ওকে আগে মেসেজ দিব? আমার আর খেয়ে দেই কাজ নাই নাকি? না, আমার আর এসব ভাবলে চলবে না, কাল অফিস আছে আমার। জাঙ্কুকের এমন ভালো ব্যবহার দেখে তে ভুলেই গিয়েছিল যে সে একজন অভাগী। তার ভাগ্যটাই আসলে খারাপ। পরের দিন জাঙ্কুকের কথা অনুযায়ী একটা ফাইল শেষ করে তে তার হাতে দিতেই জাঙ্কুক সেটা চেক করে বলে, এটাতে আরো অনেক বেশি ইনফরমেশন প্রয়োজন। কলেজ অ্যাসাইনমেন্ট থেকেও এটা বাজে হয়েছে, আবার চেক করুন। মনে হয় আসলেই পাগল। সিরিয়াসলি, দুনিয়াতে এত মানুষ থাকতে আমার এই খচ্চরটাকে ভালো লাগতে হলো? মনে মনে তে জাঙ্কুককে গালি দিল, মুখে একটা হাসি নিয়ে এসে জাঙ্কুকের করা সমস্ত অপমান মুখ বুঝে সহ্য করে নেয়। কারণ জাঙ্কুক তার বস, তাকে কিছু বলা যাবে না। এখন সময় এলে সব সুদের আসরে ফিরিয়ে দিবে সে। তার কলিগ লিসার সাথে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। তারা দুজনে জাঙ্কুককে নিয়ে সমালোচনা করছিল। তে তো ইচ্ছে মতো গালিও দিচ্ছিল জাঙ্কুককে। ট্যাক্সির জন্য রাস্তায় দাঁড়াতেই হঠাৎ তার নজরে আসে একটি পরিবার। একটি বাচ্চা মেয়েকে কোলে নিয়ে তার বাবা নিজের স্ত্রীকে নিয়ে রাস্তা পার হচ্ছিল। দেখে বেশ হাসি খুশি লাগছে তাদেরকে। তবে সবার কাছে পরিবারটাকে নর্মাল মনে হলেও তের কাছে মনে হয়নি, কারণ বাচ্চা মেয়েটির বাবা ছিল তের জোচ্ছর বয়ফ্রেন্ড কাই। কায়ের চোখ আচমকা তার দিকে পড়তেই সে হতভম্ব হয়ে যায়। তের মনে হচ্ছিল সে এক্ষুনি কেঁদে দিবে, কিন্তু এই জোচ্ছরের জন্য কাঁদলে তার মান সম্মান থাকবে না। সঙ্গে সঙ্গে তে সেখান থেকে দ্রুত গতিতে হেঁটে চলে যেতে থাকে। লিসা কিং কর্তব্যবিমূঢ় হয়ে তার পিছু পিছু যেতে যেতে তাকে ডাকে, কিন্তু তে পেছনে ফিরে তাকায় না। বাসায় ফিরে তে দেখতে পায় যে কাই তাকে মেসেজ করেছে, তার সাথে কথা বলতে চেয়েছে। তে রিপ্লাই করে, আমি কোনো ম্যারিড মানুষের সাথে কথা বলতে চাই না। ইউ আর এ চিটার, আই হেট ইউ, তোমার সাথে ব্রেকআপ বলে তে সঙ্গে সঙ্গে কাইকে ব্লক করে দেয়। পরের দিন লাঞ্চ টাইমে অফিস ব্রেকের সময় তে যখন নিজের উচ্ছন্নে যাওয়া জীবন নিয়ে চিন্তা করছিল, তখন তার অফিসের কলিগরা এসে তাকে খেতে যাওয়ার জন্য ডাকে, কিন্তু তে তাদের মানা করে দেয়, বলে যে তার খিদে নেই। সবাই চলে যাওয়ার পর তে ফোন হাতে নিয়ে নিজের পরিস্থিতি সম্পর্কে বিশ্লেষণ করে অনলাইনে সাহায্য চায়। কমেন্ট বক্সে কয়েকজন তো বলছিল যে তার এক্সকে মেরে দিতে। তার কাছে এই বুদ্ধিটা বেস্ট লেগেছে।
সে মনে মনে ভাবছিল কিভাবে ওই জোচ্চরকে নৃশংসভাবে মেরে ফেলা যায়। এমন সময় কেউ একজন তাকে পেছন থেকে ডাকে, মিস তে, আপনি খেতে যাবেন না? এবার এটা ছিল জাংকুক। তে তো আগে থেকে জাংকুকের উপর ভীষণ বিরক্ত, তার উপর এখন সে রেগে আছে। না সরি, আমার খিদে নেই। তে পেছনে ফিরে তাকাতেই তার মুড 180 ডিগ্রি ঘুরে যায় জাংকুকের মুখের সে মিষ্টি হাসি দেখে। সে তো এই হাসিটার উপর ভীষণ দুর্বল। নিজেকে কোনোভাবে সামলে নিয়ে তে আমতা করে বলে, ঠিক আছে চলুন। আচ্ছা আপনি তো এখানে নতুন, আপনি নিশ্চয়ই কিছু চিনেন না। আমরা কি আমার কোনো পরিচিত জায়গায় যাব খেতে? ওকে। জাংকুক মাথা নাড়িয়ে সাই জানাতে তে নির্লজ্জের মতো একটা রেস্টুরেন্টে নিয়ে আসে জাংকুককে। রেস্টুরেন্টে আসার পরই তে নিজে হুঁশে ফিরে আসে। সে নিজের মনে মনে বলে, আবারও আমি ওর পাদে পা দিয়ে ফেলেছি। ও তে, তুই এত বোকা কেন? জাংকুক তো জানে না তে মনে মনে কি বলছে। তে তার দিকে তাকিয়ে বোকা বোকা হাসে। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, তাই না? আপনাকে দেখে মনে হয় তো আপনি অনেক কাজ করেন। এমন ওয়েদারে বাইরে আসতে মন চায় না? তে মুখে এক কথা বলে মনে মনে বলে, তুই কি কাজ করিস শালা? তুই তো আমাকে দিয়ে কাজ করাতে আমার অবস্থা খারাপ করে ফেলিস। জাংকুক যেন তে মনের কথা শুনতে পাচ্ছিল। সে বলে, আমি মনে হয় আপনাকে দিয়ে অনেক কাজ করাই, তাই না? আই এম সরি। আরে না, সরি বলার কি আছে? আমার তো এখনো অনেক কিছু শেখার আছে। শালা তুই জানিস তাহলে তুই আমাকে দিয়ে কি পরিমাণে কাজ করাস? জাংকুক হেসে টপিক চেঞ্জ করে বলে, আপনাকে আমার ভীষণ পরিচিত মনে হয়। আমাদের কি আগে কোনোদিন দেখা হয়েছিল? কাম শাস্ত্রী, ও কি সেদিন আমাকে দেখেছিল? আসলে আসলে আমি তো জানি না, আমার ঠিক মনে পড়ছে না। তের কথা শুনে জাংকুকের মুখটা থমথমে হয়ে যায়। ও সরি, আমি ভেবেছিলাম হয়তো আমাদের আগে দেখা হয়েছে। জাংকুকের মুখে এমন কথা শুনেতে হকচকিয়ে উত্তর দেয়, পৃথিবীতে তো একই চেহারা অনেক মানুষ থাকে। আপনি নিশ্চয়ই অন্য কাউকে দেখেছেন? হ্যাঁ হতে পারে, আমি ভেবেছিলাম আপনার সাথে দেখা হয়েছে। দ্যাটস স্যাড। জাংকুকের এমন কথা শুনেতে এবার আরো বেশি কনফিউজড হয়ে যায়। সে ভাবতে থাকে, কি ছিল এটা? সেদিন রাতে তে না ঘুমিয়ে শুধু ভাবছিল, স্যাড কি কারণে স্যাড? রাস্তায় তো এভাবে কত মানুষের সাথে দেখা হয়ে যায়, সেজন্য কি মানুষ কষ্ট পায় নাকি? ও তার মানে ঘটনা এটাই, এই জন্যই ও আমাকে দিয়ে এত কাজ করাচ্ছিল। আসলে একটা বাচ্চা ও। তাই মনে হচ্ছিল যে জাংকুক তেকে পছন্দ করে, যার কারণে তাকে দিয়ে এত কাজ করাচ্ছিল সে। ভাগ্যিস তে পাল্টা কোনো অপমান করে দেয়নি জাংকুককে। আমি তোমাকে তোমার ফিলিংস এর কথা স্বীকার করিয়ে ছাড়বো, দেখবে। তোরাই বল তাহলে, ও কি আমাকে পছন্দ করে না? যদি নাই করতো তাহলে এগুলো করার কোনো মানে হয়? তে তার ফ্রেন্ডদেরকে সম্পূর্ণ ঘটনা খুলে বলেছে মাত্র। তারা জাংকুকের মধ্যে কি কি হয়েছে, জাংকুকের গাধার মতো খাটুনিকেও সে সুন্দরভাবে উপস্থাপন করেছে, যা শুনে তার ফ্রেন্ডরা জিমিন, জেহোপ আর ইয়ুঙ্গি তার দিকে অবাক হয়ে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। জেহোপ তাদের মধ্যেকার পিন পতন নীরবতা ভেঙে বলে ওঠে, আমার মনে হয় তুই বেশি বেশি ভাবছিস তে। আরে না কি? হ্যাঁ, যখনই তুই আমাদের তোর লাভ স্টোরির কথা বলিস আমার মনে হয় যে অর্ধেক তুই নিজে বানিয়ে বলছিস। সব ননসেন্স। আসলে তুই বল, তোর রিলেশন আজ পর্যন্ত একটা ঠিক আছে? কিছুদিন আগেই তো তোর ব্রেকআপ হয়েছে তোর ওই এক্স এর সাথে, যে কিনা ম্যারিড ছিল আর একটা বাচ্চাও ছিল। ইয়ুঙ্গির কথা শুনেতে বিপাকে পড়ে যায়। এরপর কাটা গায়ে নুনে ছিটা দিতে জেহুব বলে ওঠে, তোর জায়গায় আমি হলে তাড়াতাড়ি রিলেশনে যেতাম না। তার উপর এবার তোর টিম লিডারের সাথে অফিস রোম্যান্স, তাই না? তোর প্রশংসা করা উচিত বোন। সবার এমন হঠাৎ অ্যাটাক করা দেখে তে আমতা করে বলে, হ্যাঁ তোরা যা বলেছিস তা সত্যি, কিন্তু ও আসলে অনেক হ্যান্ডসাম। তে শেষের উক্তিটা শুনে তিনজনেরই মাথায় হাত। সিরিয়াসলি তুই পাল্টাবি না কোনোদিন? জিমিন এবার ওর দিকে আঙ্গুল তুলে রাগান্বিত কণ্ঠে বলে, দেখতে তোর জন্য আসলে আমার অনেক টেনশন হয়। কেন? কারণ তুই ওই মানুষগুলোকে রিজেক্ট করে দিস যারা তোকে আসলে পছন্দ করে। যাদেরকে তুই আজ পর্যন্ত ধরেছিস না তারা সবকটাই হারামির দল। কিন্তু তুই আমাদের কথা কানে নিস না। বারবার বলেছি ভালো ছেলে দেখেই ডেট কর। তোর ওই হাই স্কুলের ছেলেটার কথা মনে আছে যে তোকে প্রপোজ করেছিল? তে জিমিনের কথা শুনে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কোনটার কথা বলিস? আরে ওই খাটো করে ছেলেটা। তুই বলেছিস না ওই ছেলেটা খাটো আর তোর ভালো লাগেনি বাচ্চা চেহারা বলে। মোটা ফ্রেমের চশমা পরতো, একটু বোকাশোকা ছিল। তুই বলেছিলি না বাহ্যিক সৌন্দর্য আমার কাছে অনেক ম্যাটার করে। সরি। তে এবার মনে পড়ে, ও ওইটা, হ্যাঁ ওইটাই মা জননী। ওই ইনোসেন্ট ছেলেটাকে আপনি খাটো বলে অপমান করেছেন, সেটা কি মনে আছে? মনে আছে, বাট যাকে আমার ভালো লাগেনি তার সাথে আমি কেমনে রিলেশন করব তুই বল। বাদ দে তো। আচ্ছা বল না, আমার বস আমাকে লাইক করে, রাইট? তিনজনে একসাথে বলে ওঠে,
তাতে আমাদের কি? বল না। চার বন্ধু বান্ধব মিলে এমনই আড্ডা দেওয়ার সময় তের ফোনে একটা ডিং শব্দ করে একটা মেসেজ আসে। আপু তুমি কোথায়? বাড়ি আসবে কবে? আমরা অপেক্ষা করছি তো। তে ফোন চেক করে বলে, ঠিক আছে গাইস, আমার এখন যেতে হবে, আবার দেখা হবে। তেহি আমার জন্য অপেক্ষা করছে। তে নিজের পার্স নিয়ে উঠে দাঁড়ায়। জিমিন বলে, আরে এত তাড়াতাড়ি চলে যাচ্ছিস? বাই বাই, দেখা হবে। বলতে বলতে তে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। তে চলে যেতে জেহব বিয়ারের গ্লাসে চুমুক দিয়ে বলে, শুনেছি মানুষ অনেক বেশি মেন্টাল প্রেসারে থাকলে নাকি এরকম করে। তেই তার জলজ্যান্ত প্রমাণ। ওর লাইফটা আসলে অনেক বেশি ডিফিকাল্ট। ওর মা বাবা মারা যাওয়ার পর ওকেই তো সবকিছু একা একা সামলাতে হয়েছে। দুই ভাই বোনের পড়াশোনা আর ওর সব খরচ ওকেই তো সামলাতে হয়েছে। মেয়েটার জন্য আসলে আমার অনেক মায়া হয়। পরের দিন বিকেলবেলা ফুটবল খেলা শেষে তে তার ভাই বোনদেরকে একটা আইসক্রিম পার্লারে নিয়ে আসে। বাচ্চা ছেলে মেয়ে দুটো খুশিতে গদগদ হয়ে বলে, যতবার হারবে তুমি ততবার এভাবে আমাদেরকে আইসক্রিম কিনে দিতে হবে। কোনো বাহানা করা যাবে না। ঠিক আছে, যেটা খেতে চাও নাও। তে জার্সি পরে এক পাশে দাঁড়িয়ে ওর দুই যমজ ভাই বোনকে দেখছিল, যারা পছন্দ মতো আইসক্রিম কিনতে ব্যস্ত। আপু তোমার স্কিল কিন্তু এখন অনেক বাজে। আসলে আপু আমি কি এক্সপেন্সিভ গুলো নিব? হ্যাঁ, যত ইচ্ছা নাও। ঠিক আছে, আমিও নিব। হ্যাঁ মিস্তে। হ্যাঁ। হঠাৎ পুরুষালী কণ্ঠে তের হুঁশ ফিরে আসে। সে পাশে তাকিয়ে দেখতে পায় যে জাংকুক দাঁড়িয়ে আছে। তের গাল দুটোর সঙ্গে সঙ্গে আরক্ত হয়, হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে যায়। বস, ভাবতে পারিনি আপনার সাথে এখানে দেখা হয়ে যাবে। জাংকুককে দেখে কোনোভাবেই তে নিজেকে সামলাতে পারছিল না। সে ব্যতিব্যস্ত হয়ে বলে, আপনি এখানে? আমি আশেপাশেই থাকি। জাংকুক ঠোঁটের করে একটা ক্ষীণ হাসি টেনে এনে বলল, ও আপনার বাসা এখানেই? আমার মা বাবা আশেপাশেই থাকে। অনেকদিন হলো তাদের সাথে দেখা হয় না, তাই আজ আসলাম আর কি। বাই দ্য ওয়ে, জাংকুক তের পাশে দুটো বাচ্চার দিকে তাকায়, যারা মাত্র তের পাশে এসে দাঁড়িয়েছে। এরা কি আপনার কাজিন? বাচ্চা দুটো জাংকুকের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। তাদের চোখ দুটো বড় বড়, গাল দুটো লাল হয়ে আছে। তে তাদের দিকে দৃষ্টি বুলায়। ও না, এরা আমার আপন ভাই বোন, আমার থেকে অনেক বেশি ছোট আর কি। তে কথাটা শেষ করে একটা লাজুক হাসি দেয়। জাংকুক এগিয়ে গিয়ে তেহা আর তেহির মাথায় হাত বুলিয়ে বলল, হ্যালো, নাইস টু মিট ইউ। অতঃপর সে তের দিকে তাকায়। আপনার ভাই বোনেরা আসলে অনেক কিউট, আপনার মতোই দেখতে ওরা, মিস্তে। তাহলে আমি এখন যাই, কালকে দেখা হবে। ওকে দেন, দেখা হবে, বাই। জাংকুক চলে যাওয়ার পরে বাচ্চা দুটো তের মুখের দিকে তাকিয়ে বিস্ময় নিয়ে জিজ্ঞেস করে, আপু তোমার গাল পুরো লাল হয়ে গেছে। আমার ঠান্ডা লেগেছে। তাহলে তো তুমি আইসক্রিম খেতে পারবে না, তাই না? হ্যাঁ, তোমরাই খাও। থ্যাংক ইউ আপু। বাচ্চা দুটো আবারও চলে যায় আইসক্রিম চুজ করতে। তে স্থির হয়ে দাঁড়িয়ে দরজার দিকে তাকিয়ে থাকে। এভাবেই এলোমেলো ফিলিংস গুলো নিয়ে বেঁচে থাকা আসলেই বিরক্তিকর। কিন্তু নিজের মন সামলাতে না পারলে আমার কি করা উচিত? মানুষকে কি প্রেমে পড়তেই হবে? মনটা এত অবাধ্য হয় কেন? তে শক্ত করে নিজের চোখ বন্ধ করে হাফ নিঃশ্বাস ছাড়ে। অফিস শেষে খুব খুশি মনে বাড়ি ফিরছিল তে। তার মনটা আজ অকারণেই ফুরফুরে ছিল, যেন বসন্তের হাওয়া লেগেছে তার গায়ে। অধরে একটা মিষ্টি হাসি লেগে আছে তার। হঠাৎ সে মিষ্টি হাসি উধাও হয়ে যায় একটা চেনা কণ্ঠের ডাক শুনে, মিস্তে। তে পেছনে ফিরে তাকায়। তার শান্ত মন অশান্ত হয়ে যায়। জাংকুক তার গাড়িতে সামনে দাঁড় করায়। বাড়ি যাচ্ছেন? বসুন, আমি আপনাকে দিয়ে আসি আজ। তে এমন পরিস্থিতিতে কি বলবে ভেবে পায় না। জাংকুকের সাথে একই গাড়িতে, না জানি আজ তার কি অবস্থা হয়। না, ইটস ওকে, আমি মেট্রোতে করে চলে যেতে পারবো। জাংকুক স্টিয়ার হুইল চেপে ধরে গম্ভীর কণ্ঠে বলে, গাড়িতে উঠে বসুন, আমি আসলেই আপনাকে বাড়িতে পৌঁছে দিতে চাই। না, ইটস রিয়েলি ওকে, থ্যাংক ইউ। জাংকুক থমথমে মুখে তের দিকে দৃষ্টি রেখে বলল, আপনি যদি গাড়িতে না ওঠেন আমি ব্যাপারটা পার্সোনালি নিয়ে নেব। এই বেটা আমাকে থ্রেট দিচ্ছে। তে মনে মনে চিৎকার করে জাংকুককে গালি দিতে থাকে। আর কোনো উপায় না দেখতে পেয়ে তে জাংকুকের গাড়িতে উঠে বসে। অবশেষে প্যাসেঞ্জার সিটে পাথরের ন্যায় জড়সড় হয়ে বসে নিজের ভাবনায় মশগুল হয়ে যায় সে। জাংকুকের থেকে যত দূর সম্ভব দূরত্ব বজায় রাখার চেষ্টা করছিল তে, তবুও তার বুকের ভেতর হাতুড়ি পেটাচ্ছিল যেন। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। গাল দুটো আবারও টমেটোর মতো লাল হয়ে যায় তার। এই বজ্জাত লোকটা নিজেকে কি ভাবে? হ্যাঁ, শুধুমাত্র আজকেও আমার বস হওয়াতে তার কথা শুনতে বাধ্য হয়েছি আমি। না হলে দেখিয়ে দিতাম এই তে কেমন মেয়ে।
মিস তেয়ং। হ্যাঁ? হঠাৎ জাঙ্কুকের গম্ভীর শান্ত কণ্ঠে কেঁপে ওঠে। জাঙ্কুক নিজের অধর যুগলে কপট হাসি টেনে এনে তের দিকে দৃষ্টি স্থাপন করে। অফিসে আপনাকে দেখে মনে হয় যেন আপনি আমাকে কিছু বলতে চান। তে কিংকর্ত বিমূঢ় হয়ে তার দিকে তাকিয়ে থাকে। আপনার চেহারা দেখে যে কেউ বুঝে ফেলবে আপনার মনে কি চলছে। জাঙ্কুকের কথাতে বিস্মিত হয়। তার হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল। তবুও লাজ লজ্জা এক পাশে সরিয়ে সে জিজ্ঞেস করে, তাহলে তাহলে আপনার কি কিছু বলার আছে? কিছুক্ষণ নীরবতা বিরাজ করে দুজনের মাঝে। তে নিজেকে সামলানোর বৃথা চেষ্টা করে নীরবতা ভাঙে। যদি আপনি আমার অনুভূতিগুলোর কথা জানতেন তাহলে আপনি আমার সাথে এমন বিহেভ করতেন না। বিষয়টা আসলে অনেক লজ্জাজনক, কিন্তু আমি আপনাকে পছন্দ করি মিস্টার জিয়ন। তে এক নিঃশ্বাসে শেষের কথাটা বলে নিচের দিকে তাকায়। তার জাঙ্কুকের দিকে তাকানোর সাহস হচ্ছে না। এবার স্যাটিসফাইড তো আপনি? হঠাৎ তার গালে জাঙ্কুকের হাতের নরম স্পর্শ অনুভব করে। একটা বিস্ময়ের শব্দ বেরিয়ে আসে তার মুখ দিয়ে। সে চোখ বড় বড় করে জাঙ্কুকের চোখের দিকে তাকায়। আপনার বলা শেষ, এবার আমি শুরু করি। তে সচকিত হয়। মিস তে, আপনি কি আমাকে এখনো চিনতে পারছেন না? হাই স্কুলে থাকাকালীন তেয়ংকে আমার ভীষণ ভালো লাগতো বললে ভুল হবে। ও আমার জীবনের প্রথম ভালোবাসা। আমি দেখতে আহামরি কিছু ছিলাম না, তাই আর ওকে প্রপোজ করার সাহস পাইনি। এই ভেবে যে ও নিশ্চিত আমাকে রিজেক্ট করে দিবে। এত সুন্দরী মেয়ে কি আর আমাকে পছন্দ করবে? প্রথমে ভেবেছিলাম ওকে শুধু দূর থেকে দেখে যাব, এটাই হবে। কিন্তু আমি বুঝতে পারলাম ওইভাবে দিন কাটানো প্রায় অসম্ভব। তাই একদিন সাহস করে আমি আমার ফিলিংসের কথা ওকে জানিয়ে দিলাম। আই লাইক ইউ তেয়ং। যখন বুঝতে পারি যে আমি কত বড় ভুলটাই না করেছি, তখন অনেকটাই লেট হয়ে গিয়েছে। সেদিন তের সামনে মোটা ফ্রেমের চশমা পরে মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম আমি, আর তে আমাকে বলেছিল, সরি, বাহ্যিক সৌন্দর্যটা আমার কাছে অনেক বেশি ম্যাটার করে, আর তাছাড়া তুমি অনেক ছোট। আমি অবাক হওয়ার শীর্ষতম স্থানে পৌঁছে যাই। তার দিকে বিস্ময় নিয়ে তাকিয়েছিলাম সেদিন। মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না আমার। বারবার শুধু একটা কথাই ভাবছিলাম, ছোট। আমার হাইট ছিল তখন 5 ফিট 5, আর তের হাইট ছিল 5 ফিট 7। তাছাড়া আমার গঠন ছিল পাতলা, একদম বাচ্চাদের মতো। আমি জানতাম ও আমাকে রিজেক্ট করে দিবে, কিন্তু আমাকে কোন দিক দিয়ে ছোট লাগে? আমি আবেগের বশে আমার ফিলিংসের কথা বলে দিয়েছি ওকে। ওয়েট, আরেকটা কারণ হচ্ছে আমি ভেবেছিলাম গ্র্যাজুয়েশন শেষে ও হয়তো আমাকে আর মনে রাখবে না। আমার প্রথম ভালোবাসা আর পূর্ণতা পেল না। গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পর আমার লাইফ অনেক চেঞ্জ হয়ে গেছে। আমার শরীরেরও অনেক পরিবর্তন হয়েছে। আমার উচ্চতা বাড়ে। কয়েক বছরের ব্যবধানে আমার উচ্চতা হয় 5 ফিট 10। নিজের খেয়াল রাখা শুরু করি আমি। খেয়াল করলাম যেখানেই যেতাম আর চোখে মানুষ আমাকে দেখতো, আমার সৌন্দর্যের প্রশংসা করত। আমার ফ্রেন্ডরা ভেবেছে আমি হয়তো আগেও পপুলার ছিলাম। তাদের আগের কথা বললে বিশ্বাসই করতো না। পড়াশোনা শেষ করে একটা কোম্পানিতে জয়েন করি আমি। তেকে মনে রেখেছি তখনও, তাকে বলা অসম্ভব। একদিন আনএক্সপেক্টেডলি ট্রেনে আমাদের দেখা হয়ে যায়। আমার মনে হয় না ও আমাকে চিনতে পেরেছে, কিন্তু ওর মনের কথা মুখে ফুটে উঠেছে। বুঝলাম যে ও আমাকে পছন্দ করে। ও গুছিয়ে কাজ করতে পারতো না, প্রচুর ভুল করত। যেভাবে ও আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতো, আমার দিকে তাকিয়ে থাকতো, লজ্জায় লাল টমেটো হয়ে যেত। ব্যাপারটা আমার কাছে খুব কিউট লাগতো, কিন্তু আবার ফানিও লাগতো। আপনার কি মনে পড়েছে আমাকে? আমরা একই হাই স্কুলে পড়তাম। আমি শুধু ভাবতাম যখন ও জানতে পারবে আমি আসলে কে, তখন ও কিভাবে রিয়েক্ট করবে। সেম হাই স্কুল? মিস্টার জিয়ন, আপনি কি সিউল আর্ট হাই স্কুলে পড়েছেন? আপনি নিশ্চয়ই স্কুলে অনেক পপুলার ছিলেন, কিন্তু আমার তো মনে পড়ছে না। জাঙ্কুক আরও এক দফা গাড়ির স্টিয়ার হুইল চেপে ধরে। তার মুখ নির্বিকার। আমাদের গ্র্যাজুয়েশন তো অনেক বছর পার হয়ে গেছে, হয়তো ওই কারণে আপনার মনে পড়ছে না। হতে পারে আপনার মনে আছে, কিন্তু আপনি আমাকে চিনতে পারছেন না। তে একটা নকল হাসি এসে বলে, হতে পারে। তের বাসার সামনে গাড়ি থামতেই তে তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে যায়। থ্যাংক ইউ লিফট দেওয়ার জন্য মিস্টার জিয়ন। আমি আজকে আপনার জন্য তাড়াতাড়ি বাসা আসতে পেরেছি। আর আমি যা যা বলেছি সেগুলোর কারণে যদি খারাপ লাগে তাহলে প্লিজ ভুলে যাবেন। একটা কথা বলতে ভুলে গেছি। তে কৌতূহলী দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকায়। আই এম সরি, আমার কাছে বাহ্যিক সৌন্দর্য অনেক বেশি ম্যাটার করে। কথাটা শেষ করতে দেরি, কিন্তু জাঙ্কুকের গাড়ি স্টার্ট দিতে দেরি নেই। তে তাজ্জব হয়ে ঠায় দাঁড়িয়ে থাকে রাস্তার পাশে। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। জাঙ্কুকের বলা কথাটি তের খুব পরিচিত মনে হলো। বাহ্যিক সৌন্দর্য ম্যাটার করে? কথাটা শোনা শোনা লাগছে।
হঠাৎ অতীতে ডুব দিতে তে আরো বেশি অবাক হয়। হতেই পারে না। তার কপাল বেয়ে ঠান্ডা বরফের ন্যায় চিকন ঘাম ঝরে। সে আর এক মুহূর্ত দেরি না করে সোজা চলে যায় জিমিনের বাসায়। জিমিনের কাছে তাদের হাই স্কুলের ইয়ারবুক আছে। এত রাতে তেকে দেখে জিমিন অবাক হয়, কিন্তু তে সরাসরি হাঁপাতে হাঁপাতে তাকে ইয়ারবুকটা দিতে বলে। জিমিন তার এমন আচরণ দেখে কনফিউজড হলো, তাকে ইয়ারবুকটা বের করে দেয়। তে পাগলের মতো সেটা ঘেটে জাংকুকের নাম আর ছবি বের করে একটা চিৎকার দেয়। অসম্ভব, এরা দুজন সেম মানুষ, অসম্ভব। জিমি তো ভেবেছে হয়তো তেকে ভূতে ধরেছে, না হলে মেয়েটা এমন ভাবে বিহেভ করছে কেন। এদিকে তে আফসোস করতে করতে শেষ, কারণ সে যে জাংকুককে ছোট বলে রিজেক্ট করে দিয়েছিল, সে ফিরে এসেছে বড় হয়ে, তার উপর তার বস হয়ে। এটাকে হয়তো কার্মা বলে। তে মাটিতে মাথা ঠেকিয়ে লজ্জায় রাগে ক্ষোভে কান্নার ভান ধরে বলে, জিমিনা, আমি কালকে অফিসে যেতে পারবো না, তুই প্লিজ আমার হয়ে অ্যাটেন্ড করিস। আরে কি হয়েছে সেটা বলবি তো, ভূতে ধরা মানুষের মতন এমন করিস কেন? আমার বস ওই বজ্জাত জাংকুকি হচ্ছে হাই স্কুলে থাকা সেই ছেলেটা যে আমাকে পছন্দ করত। এটা কিভাবে সম্ভব? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। রাত গভীর হয়, তে বাড়ি ফিরে না। সেদিন রাতে জিমিনের বাসায় ঠায় বসে থাকে সে। তুই প্লিজ আমার অফিসে ফোন করে বল যে আমি কালকে যেতে পারবো না, আমি অসুস্থ। তুই উঠবি? এভাবে আর কতক্ষণ বসে থাকবি? হ্যাঁ, ড্রামা কুইন একটা। ও তোর বস হয়েছে তো কি হয়েছে, তোকে তো আর খেয়ে ফেলছে না। ছোট পরে রিজেক্ট করে দিয়েছিস, তাই কষ্ট পেয়েছে বেচারা। এখন ওঠ, ঘুমাতে চল। আমার যে দু চোখ দিয়ে ঘুম আসবে না। তে এতটাই স্ট্রেসে ছিল যে সে কি আর ঘুমাতে পারে। রাত জেগে সে শুধু ভাবছিল, এত চেঞ্জ, ওকে চেনার কোনো উপায় নেই। ভাবতে ভাবতে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য এক পর্যায়েতে বলে, জীবনে চলার পথে এরকম অনেক ঘটনাই ঘটে, সব তো সামারি। কিন্তু সব থেকে বাজে ব্যাপার হচ্ছে যে ও আমাকে সেম ভাবে রিজেক্ট করে দিয়েছে। পরের দিন মিটিং এতে একটুও মনোযোগ দিতে পারেনি। তার মন শুধু কালকে রাতে ঘটে যাওয়া ঘটনাটাই রিপিট করছিল। জাংকুকের বলা কথাটা কানে বাজছিল তার। বাহ্যিক সৌন্দর্য আমার কাছে বেশি ম্যাটার করে। রাগে তোর ঘুম মাতালো ফেটে যাওয়ার উপক্রম। বাহ্যিক সৌন্দর্য? বজ্জাতটা কি বোঝাতে চেয়েছে? হ্যাঁ, আমি দেখতে কুৎসিত, মানুষ আমার পেছনে পেছনে ঘুরতো দিনরাত, আর সুন্দরী বলতে বলতে মুখের ফেনা পর্যন্ত তুলে ফেলতো, আর ও বলতে চাচ্ছে আমি দেখতে খারাপ। দাঁতে দাঁত চেপেতে মনে মনে স্বীকার করে নেয়, আমি জানি ওই সময় আমার ওই কথাটা বলা ঠিক হয়নি, কিন্তু এখন তো আমাদের বয়স অলমোস্ট 30+ হতে যাচ্ছে। বাহ্যিক সৌন্দর্য তোমার কাছে কেন ম্যাটার করতে হবে? হ্যাঁ, মিস্তে এই কাজটা করে নেবে। তে তো ভুলে গিয়েছিল যে সে অফিসে আছে, তাও আবার মিটিং এ। হঠাৎ জাংকুকের মুখে নিজের নাম শুনে সে জাংকুকের দিকে তাকায়। জাংকুক তার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, যেহেতু আজকে বৃহস্পতিবার, সামনের রবিবারে আপনি 300টা কোম্পানির লিস্ট তৈরি করে আমাকে দিবেন, আর প্রত্যেকটা কোম্পানির জন্য নিউ ক্যাটালগ তৈরি করে ম্যানেজার ব্যাঙের কথা মতো সেগুলো ডেলিভার করে দিবেন। তে মনে মনে একটা চিৎকার দেয়। তার মনে কি চলছে সেটা তার মুখেও ফুটে উঠেছে। যেহেতু আপনার হাতে আর কোনো কাজ নেই, নতুন ক্লায়েন্টসদের সাথে মিট করার অপরচুনিটি এটাই আপনার কাছে এখন। আজকের মিটিং এখানেই শেষ করা হলো। মিটিং শেষ করে যে যার মতো রুম থেকে বেরিয়ে যায়। জাংকুকে প্রস্তুতি নিচ্ছিল যাওয়ার জন্য, কিন্তু হঠাৎ সে তার হাতে অনুভব করে শক্ত বাঁধন। পেছনে ফিরে দেখতে পায় যে ওটা তে ছাড়া আর কেউ না। তার দৃষ্টি জাংকুকের উপরে নিবদ্ধ। সে শীতল কণ্ঠে বলে, আপনার সাথে আমার জরুরি কথা আছে, একটু সময় হবে? ঠিক আছে। হলওয়েতে দাঁড়িয়ে আছে, দু হাত ভাঁজ করে রাগে ফুঁসছিল সে। এমন সময় জাংকুক আগুনে ঘি ঢেলে বলল, তো কি কথা বলবেন আপনি? এক নিমেষে জাংকুকের পেছনের দেয়ালে এক হাত রেখে সে দাঁতে দাঁত চেপে রাগান্বিত দৃষ্টি নিয়ে বলল, মিস্টার জিয়ন জাংকুক, কয়েক বছর আগের কাহিনী নিয়ে এভাবে আমাকে হ্যারাস করে তুমি কি মজা পাচ্ছ? হ্যাঁ, আমাকে কি তোমার খেলনা মনে হয়? জাংকুক চুপ করে থাকে বেশ কিছুক্ষণ, অতঃপর সময় নিয়ে একটা গা জ্বালানো হাসি দিয়ে বলল, আপনার কি মনে হয় কাজগুলো আমি আপনার থেকে প্রতিশোধ নেওয়ার জন্যই দিয়েছি? তে অবাক হয়ে তাকিয়ে থাকে জাংকুকের দিকে। তাহলে কেন কেন তুমি আমাকে গাধার মতন খাটাচ্ছ? এটার কোনো মানে হয়? জাংকুক ধীরে সুস্থে পাশের দেয়ালের সাথে চেপে রাখা তের হাত মুষ্টিবদ্ধ করে। কেন? আপনি মাত্র এই কোম্পানিতে 1 বছর হলো জয়েন করেছেন, কোনো প্রজেক্ট লিড করছেন না। ভালো হবে না আপনি যদি একটু হার্ড ওয়ার্ক করেন?
তে কিংকর্তব্যে মুঠোয় জাঙ্কুকের পানে চেয়ে থাকে, কিন্তু কিছু বলতে পারে না। আপনি যদি কাজ করতে না চান তাহলে করবেন না, সিম্পল ব্যাপার। কিন্তু অফিসে এসে আপনি যা খুশি তা করতে পারবেন না। আফটার অল আপনার পজিশন অনেক লো। এত বড় অপমান। তে এবার রেগে মেগে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। মিস্টার জিয়ন, আপনি একটু বাড়াবাড়ি করছেন। হাত ছাড়ুন বলছি। এক প্রকার জোরাজোরি করছিল তে, কিন্তু জাঙ্কুক তার হাত ছাড়ার বদলে আরো শক্ত করে চেপে ধরে, যার কারণে তে ব্যথাও পাচ্ছিল। ছাড়ুন, হাত ছাড়ুন বলছি মিস্টার জিয়ন। এর চিৎকার শোনা জাঙ্কুকের ভেতরে কোনো হেলদোল ছিল না। আচমকা থেকে ঘুরিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে বলল, যদি না ছাড়ি মারবেন আমায়? তে কোনো কথা বলতে পারে না, শব্দগুলো যেন এলোমেলো হয়ে গলায় আটকে গেছে তার। জাঙ্কুক তার কানের কাছে মুখ নিয়ে বলল, মিস তে, অফিস লাইফ আর প্রাইভেট লাইফ আলাদা রাখার চেষ্টা করবেন। এভাবে অফিসে এসে ভায়োলেন্স করলে কি ভালো হবে আপনিই বলুন? তাই কাজে মন দিন। বলে জাঙ্কুক তেকে ছেড়ে দিয়ে আর এক মুহূর্ত দেরি না করে শব্দ করে হেঁটে সেখান থেকে চলে যায়। তে স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, অতঃপর রেগে মেগে বলে, বজ্জাত শয়তান স্টুপিড, এভাবে আমাকে অপমান করে গেল। শয়তানের মাসতুতো ভাই একটা। এবার বিকেল বেলাতে তার ভাই বোনদেরকে নিয়ে বের হয়। সে আগের দিন রাতে এক চুলো ঘুমাতে পারেনি। রাত জেগে জাঙ্কুকের কথা মতো লেটারগুলো লিখেছে, আবার অর্ধেক পোটেনশিয়াল ক্লায়েন্টদের লিস্টও বানিয়েছে। এত কিছু করার পর তে ভীষণ টায়ার্ড এখন। তাও তাকে তেহা আর তেহিকে নিয়ে বেরোতেই হতো। বাচ্চারা খেলতে খেলতে মারামারি লেগে যায়। আপু, তেহি আমাকে মারছে, তেহা চিৎকার দিয়ে বলে। তে বেঞ্চের উপর হেলান দিয়ে বলে, তেহি দুষ্টামি করো না, আমি ওখানে গেলে কিন্তু তোমাকে বকবো। বাচ্চারা কি এর কথা শুনে নিজেদের মধ্যে যুদ্ধ করে যাচ্ছিল। হঠাৎ বাচ্চাদের আওয়াজ আর শুনতে না পেয়ে মাথা তুলে তাকাতে সে হকচকিয়ে যায়। একটা লোক তার ভাই বোনদের সাথে কি যেন কথা বলছে। পেছন থেকে তে ভালো করে চেহারা দেখতে পাচ্ছিল না, কিন্তু যখনই সে দেখতে পায় তার চক্ষু চটক গাছ। এটা তো সেই বজ্জাতটাই। তে দ্রুত এবং রাগান্বিত পায়ে ওদের তিনজনের দিকে এগিয়ে যায়। এই, তুমি এখানে কি করছো? হ্যাঁ? জাঙ্কুক ঘাড় ঘুরিয়ে তের দিকে তাকায়। ও, আমাদের আবার দেখা হয়ে গেল মিস্তে। দেখা মাই ফুট, তুমি ওদের সাথে কোনো কারণ ছাড়া কথা বলছো, কার অনুমতি নিয়ে? হ্যাঁ, ওরা দেখতে খুব কিউট আর ভদ্র। তে জাঙ্কুকের হাত ধরে ভ্রু কুঁচকে বলল, আপু, ফ্রেন্ডের সাথে তো আমাদের ভালো আচরণ করা উচিত। আরেক পাশ দিয়ে তেহা বলল, ঠিক, আমরাই তো আগুনের সাথে কথা বলেছি। দুইজনের কথায় মুচকি হাসে জাঙ্কুক। আইসক্রিম খাবে বাচ্চারা? ব্যাস, জাঙ্কুক কথা মতো বাচ্চা দুটোকে আইসক্রিম কিনে দেয়। তের আগে ফুসছিল, কিন্তু মুখের উপর একটা নকল হাসি টেনে এনে তার দুই ভাই বোনকে বলল, তেহা, তেহি, তোমার আপুর এই ভাইয়াটার সাথে কিছু কথা আছে, তোমরা আইসক্রিম খাও, কোথাও যাবে না কিন্তু। বলে তে জাঙ্কুককে এক প্রকার টেনে হিস্টে আড়ালে নিয়ে যায়। জাঙ্কুক, না মিস্টার জিয়ন। তে জাঙ্কুককে আবারও তার পেছনের দেয়ালটার সাথে চেপে ধরে। আমি চাই অফিসের বাইরে আমাদের দেখা হলেও আপনি যাতে আমাকে ইগনোর করেন, আন্ডারস্ট্যান্ড? জাঙ্কুক পাকা হাসে তের চোখে চোখ রাখে। মানুষকে ঠেলে দেয়ালের সাথে লাগিয়ে কথা বলা মনে হয় আপনার হ্যাবিট, আর মানুষের কথায় পাত্তা না দেয়া কি আপনার হ্যাবিট? তে থামে, কিন্তু জাঙ্কুককে ছাড়ে না। আপনার যেখানে যাওয়ার প্রয়োজন আপনি সেখানে যান, খবরদার আপনি আমার দিকে তাকাবেন না। এমন একটা ভাব করবেন যেন আপনি আমাকে চিনেন না। বলতে বলতে তে ঠেলে জাঙ্কুককে সরাতে চায়। ও, আমার মাত্র মনে পড়লো, কিছু মনে করার দরকার নেই, জাস্ট চলে যান এখান থেকে। তে প্রাণপণ যুদ্ধ করছিল জাঙ্কুককে তার জায়গা থেকে সরানোর, কিন্তু জাঙ্কুকের কোনো হেলদোল নেই। সে বলতে থাকে, আমি পার্সোনালি ডিপার্টমেন্টের হেডকে বলেছি লেটার লেখার কাজটা আপনার জন্য খুব টাফ হয়ে যাবে, তাই আমরা বাদ দিয়ে দিয়েছি আইডিয়াটা। কথাটা শুনে তের উপর যেন পরপর কয়েকটা বাজ পড়লো। সে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে জাঙ্কুকের উপর, যে তের রাগের তোয়াক্কা না করে বলে, আপনি লেটার লেখা শুরু করেননি তো? আমি আপনাকে আগে বলতাম, কিন্তু আসলে আমি ভুলে গেছি। তাহলে আমি এখন যাই, অফিসে গেলে দেখা হচ্ছে। জাঙ্কুক কিছু দূর যাওয়ার পরে তে চিৎকার করে পিছু ডাকে, জিয়ন, জাঙ্কুক আমাকে এইভাবে গাধার মতন খাটাচ্ছ, আমি একদিন না একদিন প্রতিশোধ নেব, দেখে নিও। তের কথা জাঙ্কুক পেছনে ফিরে, তার ঠোঁটের কোণে একটা মিষ্টি হাসির রেশ দেখা যায়। ওকে। লজ্জায় বিরক্তিতে তের গাল দুটো লাল হয়ে যায়। সে চিল্লিয়ে বলে, হাসছো কেন? হ্যাঁ, বিরক্তিকর। অফিসে আসার পর লিফটে উঠে তে ফোন বের করে ইন্টারনেটে সার্চ দেয়, হাউ টু কিল ইউর বস। কেন? তে চমকে পাশে তাকাতেই দেখতে পায় যে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। সে সঙ্গে সঙ্গে বিরক্তিতে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকায়। একটু পর পুরো এলিভেটর জুড়ে মানুষ ভর্তি হতেই না চাইতো জাঙ্কুকের গায়ের সাথে গেস্ট হয়েছে তেকে। রাগ আকাশচুম্বী হয়।
লিফট থেমে যাওয়ার পর সবাই যখন তাড়াহুড়ো করে বেরিয়ে যায়, তেও বেরিয়ে যেতে উদ্যত হয়, কিন্তু হঠাৎ পা মুচকে পড়ে যেতে নিচ্ছিল সে। ঠিক ওই সময় জাংকুক এসে তার কোমর ধরে ফেলে। তে তার মুখের দিকে তাকাতে দাঁতে দাঁত চেপে বলে, সব সময় হাসতে থাকে বজ্জাট একটা। এভাবে আরো কিছুদিন কেটে যায়। তে যতই জাংকুককে অ্যাভয়েড করার চেষ্টা করছিল, ততই জাংকুকের সাথে দেখা হয়ে যাচ্ছিল তার। আজকে তে কিছুটা স্বস্তি পায়, কারণ আজ তাকে অফিসের বাইরে কাজ করতে হবে। সো জাংকুকের সামনে পড়ার কোনো চান্সই নেই। তে বের হয় ক্যাটালগুলো ডেলিভার করতে। কোম্পানিগুলোতে গিয়ে ক্যাটালগ ডেলিভার করা কাজটা মোটেও ইজি না। তে এক পর্যায়ে টায়ার্ড হয়ে একটা ক্লায়েন্টের কোম্পানির ওয়াশরুমে আসে। এখন আমি বাড়ি যেতে পারলেই বাঁচি, খুব ক্লান্ত লাগছে। ফ্রেশ হওয়ার সময় তে শুনতে পাই দুজন এমপ্লয়ি ওয়াশরুমে প্রবেশ করেছে। তারা নিজেদের মধ্যেই কথা বলছিল। তে চুপ হয়ে যায়। হঠাৎ তাদের মধ্যে একজন বলে ওঠে, আজকে বাংটাং কোম্পানির একটা সেলস ওমেন এসেছে, দেখেছো? হ্যাঁ শুনেছি। বাংটাং কোম্পানির মতো এত বড় একটা কোম্পানি এমনটা কেন করবে? বেশি বেশি হয়ে গেল না ব্যাপারটা? আমার মনে হয় বসেরা শুধু শুধু এমপ্লয়ীদের খাটাচ্ছে, কোনো ইম্পর্টেন্ট মিটিং এর জন্য না, বরং একটা সিম্পল ক্যাটালগ ডেলিভারি করার জন্য একটা এমপ্লয়ীকে পাঠালো। তে যেহেতু ওয়াশরুমের ভেতরে ছিল, তারা কেউই জানতো না যে তে ওখানে উপস্থিত ছিল, আর তাদের সব কথাই শুনছে। এমনিতেও তের মুড খারাপ ছিল, তার উপর এরা আবার তেকে সিম্প্যাথি দেখাচ্ছে। এতে করে তের আরো বেশি খারাপ লাগতে শুরু করে। সে চুপচাপ সবকিছু শুনে। কেমন করে রিকোয়েস্ট করছিল ক্যাটালগটা ভালো করে দেখতে। মেয়েটা অনেক ভদ্র আর এনার্জেটিক ছিল, কিন্তু আমার ওর জন্য ভীষণ খারাপ লাগছে। জবটা পাওয়ার জন্য মনে হয় ও ভীষণ কষ্ট করেছে, আর এখনো করে যাচ্ছে। ওকে প্র্যাকটিক্যালি একটা অ্যারেঞ্জ গার্ল বানিয়ে দিল। অশান্তি লাগতে শুরু করে তো তখন, যখন সে অফিসে এসে দেখতে পায় যে ম্যানেজার ব্যাংক অফিসে নেই। ম্যানেজার ব্যাংক তাকে বলেছিল তে যাতে অফিসে এসে তাকে কাজের প্রোগ্রেসের রিপোর্টটা জানায়। এখন সে নিজেই মিসিং। তে ভীষণ টায়ার্ড আর বিধ্বস্ত ছিল, ফিজিক্যালি এবং মেন্টালিও। তাই ভীষণ খারাপ লাগছে। ওয়াশরুমে এমপ্লয়িগুলো তাকে নিয়ে গসিপ করা না শুনলে হয়তো এতটাও খারাপ লাগতো না। তে একটা দীর্ঘশ্বাস ফেলে। মিস তে, আপনি এত লেটে অফিসে কি করছেন? হঠাৎ আগমন ঘটে জাংকুকের। তে জাংকুকের কথাই কান দেয় না, মনে মনে আউড়ালো, আমি ভীষণ টায়ার্ড। এই হ্যারাসমেন্ট, সিম্প্যাথি আমার আর সহ্য হচ্ছে না। জাংকুক তে চেহারার দিকে ভালোভাবে তাকাতেই সে বুঝতে পারে কিছু একটা হয়েছে। তার উপর মেয়েটাকে অনেক ক্লান্ত আর বিধ্বস্ত দেখাচ্ছে। সে একটা ঢোক গিলে তে তার পাশ কাটিয়ে চলে যেতে যেতে বলে, আমার কথা বলার মুড নেই। তেয়ং। জাংকুক তার হাতের কবজি মুষ্টিবদ্ধ করে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তে তার বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে আবারও হাঁটতে থাকে। বললাম না আমার কথা বলার মুড নেই। তে তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছিল, আর জাংকুক তার পিছনে। কোথায় যাচ্ছ তুমি? আমি তোমার সাথে কথা বলতে চাই না, জাস্ট লিভ মি অ্যালোন। তে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামছিল, তার পদক্ষেপ এলোমেলো। জাংকুক পিছু যেতে যেতে জিজ্ঞেস করে, বাইরে কি কিছু হয়েছে? কেউ কি কিছু বলেছে তোমাকে? তে উত্তর দেয় না, মনে হচ্ছিল সে জাংকুকের থেকে পালানোর চেষ্টা করছে। তেয়ং, তে, কিম তেয়ং। জাংকুক আবারও তের হাত ধরে নেয়। তে অবশেষে জাংকুকের চোখের দিকে তাকাতে জাংকুকের হৃদয় কেঁপে ওঠে। অবাক হয়ে কান্নারত রমণীটির দিকে তাকিয়ে থাকে সে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে তার। স্বাদ মিটেছে মানুষকে মনের মতো খাটিয়ে। খুশি হয়েছ আমাকে এভাবে বোকার মতো সাফার করতে দেখে? সব সময় একটা না একটা পন্ডি বের করা আমাকে শাস্তি দেওয়ার জন্য। জাংকুক বিস্ময়ে কথা বলার ভাষা হারিয়ে ফেলে। তে ঠোঁট কামড়ে ফুঁপিয়ে ওঠে, ছাড়ো আমাকে, তোমার চেহারাও দেখতে চাই না আমি আর। তেজুর পর নিজের হাত ছাড়িয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। জাংকুক স্তব্ধ হয়ে একই জায়গায় দাঁড়িয়ে থাকে। সো ও আর দেখতে চায় না আমাকে। দিনের পর থেকে তে এক প্রকার জাংকুককে অ্যাভয়েড করত। টিমের বস হওয়াতে প্রয়োজন হলে জাংকুকের সাথে কথা বলতো সে। জাংকুক বুঝতে পারে সবার সাথে মেয়েটা হাসি খুশি ঠিক মতোই কথা বললেও তার সাথে যত রাগ। কখনো কখনো তাদের দৃষ্টি মিলে গেলে তে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিত। আমি জানতাম এমন কিছুই হবে। এত কিছুর পরে ও শেষ পর্যন্ত আমাকে হিট করতে শুরু করবে, কিন্তু আমার কাছে এত খারাপ লাগছে কেন? অফিসের সবাই মিস্টার ব্যাংয়ের কথা অনুযায়ী শনিবারে কাজ শেষে ডিনার করতে একটা রেস্টুরেন্টে আসে। জাংকুক সবার শেষে এসেছিল, তাই তার বসার জন্য সিট পাওয়াটা মুশকিল হয়ে পড়ে। রেস্টুরেন্ট ভর্তি মানুষ, সবাই নিজ নিজ সিটে বসে কথা বলছিল। জাংকুক এদিক সেদিক তাকায় বসার জন্য, তখনই তার চোখ পড়ে একটা খালি চেয়ারের উপর, যেটা ছিল আবার তের পাশে। তে উদাস হয়ে জানালার পাশে একা একা বসেছিল। জাংকুক গলা খাকারি দেয়, এক্সকিউজ মি, আমি এখানে বসি?
তে নিশ্চুপ থাকে, যেটা দেখে জাঙ্কুক আর প্রশ্ন না করে বসে পড়ে তের পাশের চেয়ারে। দুজনের চোখাচোখি খানিকের জন্য হয়। তের ভ্রু কুঁচকানো আর জাঙ্কুকের মুখ ছিল ভার। সবাই যখন নিজেদের মধ্যে গসিপ করতে ব্যস্ত, তে আর জাঙ্কুক ছিল একদম নীরব। তে মনে মনে ভাবে, ওকে আমার পাশেই কেন বুঝতে হবে? কি একটা বাজে অবস্থা। ওই রাতের পর থেকে এমনি তো আমার কাছে ব্যাপারটা খুব আনকমফোর্টেবল লাগছিল। আমি কান্না করেছিলাম কেন? আমার ওকে রাগ দেখিয়ে সরিয়ে দেওয়া উচিত ছিল। আমি কাঁদলাম কেন? আচ্ছা, ও কি ভাবছে? আমার কিছু হলে ওর কি যায় আসে? এসব ভাবা বন্ধ করতে যত ভাববি ততই খারাপ লাগবে। তুমি এখানে? হঠাৎ ভিড়ের মাঝে একটা মিষ্টি মেয়েলি কণ্ঠস্বর শুনে তে ঘাড় ঘুরিয়ে তাকায়। লিসা! উফ, বাঁচলাম। তে এক প্রকার দৌড়ে গিয়ে লিসাকে জড়িয়ে ধরে। আমি তোমাকেই খুঁজছিলাম, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আরে ছাড়ো, ব্যথা পাচ্ছি তো। তে মেয়ে দুটো যখন নিজেদের মধ্যে কথা বলছিল, জাঙ্কুক উদাস নয়নে তাদের দেখছিল। চেয়ারে বসার পর তে লিসার হাত এমন ভাবে ধরে রেখেছিল যেন সে কিছুতেই যেতে দিতে চায় না লিসাকে। লিসা এবার বিরক্ত হয়ে বলল, যদি তোমার এতই কৃতজ্ঞতা বোধ হয় তাহলে তুমি আমাকে টাকা দিয়ে দিতে পারো। তাও ছাড়ো আমাকে। পাশ থেকে জেনি বলে, বসের সাথে বসতে কি তোমার বেশি আনকমফোর্টেবল লাগছিল? আসলে উনি তোমাকে অনেক বেশি প্যারা দেয়। ব্যাপারটা খুবই দুঃখজনক। আচ্ছা তে, বাই এনি চান্স তোমরা কি আগের জন্মে শত্রু ছিলে নাকি? তে লিসাকে ছেড়ে দিয়ে বলল, আরে না, হয়তো অফিসে আমার কাজ ওনার থেকে বেশি ভালো লাগে। এর থেকে বেশি কিছু না। যাই হোক, বাদ দাও, আমরা এনজয় করি। তে অজান্তে সে রাতে প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করে ফেলে, যার ফলাফল স্বরূপ সে চোখ মেলেও তাকাতে পারছিল না। তার দৃষ্টির ঝাপসা, মাথা বন বন করে ঘুরছে। একটা জিনিস আমাকে ইদানিং খুব বিরক্ত করে, সেটা হলো ওই বাচ্চাটা আমাকে আগের কাহিনী নিয়ে রাগ দেখাচ্ছে না, আর আমাকে খোলাসা করে বলছেও না যে আমাকে ও কেন এত অপছন্দ করে। আমাকেও বিরক্ত করে, রাগায়, কেবল মজার ছলে। ইভেন এখনো। তে ঘাড় ঘুরিয়ে দৃষ্টি স্থাপন করে জাঙ্কুকের দিকে। আমি ওর কাছে কিছুই না, কিন্তু আমার সমস্ত রাগ ওর উপর ছাড়ার পরেও ও কেন আমার সাথে এমন বিহেভ করছে, আর আমিও বোকার মতো ওকে অ্যাটেনশন দিয়ে যাচ্ছি। তে চোখ খুলে নিজেকে শূন্য আবিষ্কার করে। হ্যাঁ, ওর কাছে এমনটাই মনে হচ্ছিল। আমি কোথায়? বহু কষ্টে নিজের মাথা তুলে ঝাপসা দৃষ্টি দিয়ে সে উপরে তাকায়। তার মাথায় যেন কেউ এক মন চালের বস্তা তুলে দিয়েছে, এত কষ্ট হচ্ছিল তার। কারোর ঝাপসার চেহারা দেখতে পাচ্ছে সে, কিন্তু কে এই লোক? এই মুহূর্তে তার মাথায় একটা কথাই আসে, আমাকে কি কিডন্যাপ করা হয়েছে? না, আমাকে কিডন্যাপ করলে আমার ভাই বোনদের কি হবে? আচমকাতে নিজের শরীরের সবটুকু শক্তি দিয়ে মানুষটিকে ঘুষি মারতে থাকে, আর হাত পা নাড়তে নাড়তে একই সময় গলা উঁচু করে সে বলে, এ বেটা, ছাড় আমাকে। তে, আমি বাড়ি যাব, ছাড় আমাকে। মিস্টার, থামুন। ছাড় বলছি। পুলিশ! ছাড়ছি আমি। মিস্টার, এই লোক আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। হেল্প! হেল্প! মিস্টার, আপনি জানেন এখন কয়টা বাজে? এভাবে চিৎকার করবেন না। কোনো মতো জাঙ্কুক তেকে বেডে নিয়ে এসে শুয়ে দেয়। হ্যাঁ, তেকে নিয়ে আসার দায়িত্ব তার উপরেই পড়েছে, যেহেতু তার গাড়ি আছে। জাঙ্কুকদের হাত দুটো চেপে ধরে তাকে স্থির রাখার জন্য। কিন্তু তুমি আসলে অনেক স্ট্রেঞ্জ। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে শান্ত হয়ে যায়। মুখ দিয়ে অস্ফুট স্বরে সে বলে, জাঙ্কুক। জাঙ্কুক বাঁকা হাসে। আমি ভেবেছি তুমি টোটালি ড্রাঙ্ক, কিন্তু এখন দেখি তুমি আমাকে চিনতে পেরেছো। তে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে জাঙ্কুককে কিক মারতে থাকে। ইচ্ছে মতো এলো পাথারি কিক মারার পর জাঙ্কুক যখন তার হাত ছেড়ে দেয়, তখন তে ঘুষি মারা শুরু করে দেয়। বজ্জাত কোথাকার, তুমি এখানে কেন? এটা তো আমার বাড়ি, আমি আমার বাড়ি ছেড়ে কোথায় যাব? আরে তে! মারতে মারতে এক পর্যায়ে জাঙ্কুকের গায়ের উপরে উঠে তার কলার চেপে ধরে। শয়তান লোক, স্কুলে তোকে আমি রিজেক্ট করে দিয়েছিলাম, তাই বলে তুই আমার থেকে এইভাবে প্রতিশোধ নিয়ে নিচ্ছিস? এখনো আমি যেখানে যাই তুই আমাকে ফলো করিস কেন? আমি আগেও বলেছি এটা আমার বাসা। এখন তুই আমার থেকে কি চাস? তবে কেন বিরক্ত করছিস আমায়? জাঙ্কুক কয়েক সেকেন্ডের জন্য চুপ থেকে শুরু করতে যাচ্ছিল। আমি এমন সময়তে তার ঘাড়ের উপর মাথা রেখে একটা গভীর নিঃশ্বাস ফেলে। আমার মাথা ঘুরছে। জাঙ্কুক চুপ করে অনুভব করে তের নরম উষ্ণ শরীর তার উপরে সম্পূর্ণ ভাত দিয়েছে। তার গরম নিঃশ্বাস জাঙ্কুকের গলায় আঁচড়ে পড়ছে। জাঙ্কুক একটা দীর্ঘশ্বাস ছাড়ে। তের চুলে হাত বোলায় সে। আজকে রাতটা এখানে থাকো, নড়ার মতো অবস্থায় নেই তুমি। আমাকে ছোবে না, তোমার প্রত্যেকটা জিনিস আমার বিরক্ত লাগে। কিন্তু এখন যে আমার উপর শুয়ে আছো তুমি। আমি কখন?
তে মাথা তুলে তাকায়। জাঙ্কুক চোখ বন্ধ করে ধীর কণ্ঠে বলে, আমার উপর রাগ কালকেও দেখাতে পারবে, এখন আপাতত ঠিক হও। জাঙ্কুক অতি যত্নে তের পিঠে হাত বোলাতে থাকে। এরপর তে নিজেও জানে না কখন সে ঘুমিয়ে পড়েছিল। পরের দিন সকালবেলা যখন তার ঘুম ভাঙে, তার মাথায় যেন কেউ একজন হাতুড়ি পেটাচ্ছিল। যন্ত্রণায় ছিটে যাচ্ছে তার মাথা। কোনো রকমে চোখ জোড়া খুলে পাশে তাকাতেই সে হতভম্ব হয়ে যায়। ঘুমন্ত জাঙ্কুক শুয়ে আছে তার পাশে। তে একটা চিৎকার দিয়ে খাট থেকে লাফিয়ে নেমে পড়ে। জাঙ্কুক ধরপড়িয়ে উঠে পড়ে তার এমন চিৎকার শুনে। জাঙ্কুকের অশান্ত দৃষ্টি নিমেষেই শান্ত নদীর মতো হয়ে যায় তেকে দেখে। গুড মর্নিং তে। জাঙ্কুক কথা বলা শেষ করার আগে তে একটা বালিশ নিয়ে সেটা ছুঁড়ে মারে সোজা জাঙ্কুকের মুখের উপরে। যতক্ষণে কনফিউজ হয়ে জাঙ্কুক নিজের মুখ থেকে বালিশটা সরায়, ততক্ষণে তে রুম থেকে দৌড়ে বেরিয়ে গেছে। জাঙ্কুক একটা দীর্ঘশ্বাস ফেলে। বাড়ি যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে উঠে বসার পর পরই গত রাতের ঘটনা একটার পর একটাতে চোখের সামনে ভেসে উঠতে থাকে। সে কখনো কল্পনাও করেনি যে সে জাঙ্কুকের সাথে এইভাবে একই বিছানায় ঘুমাবে। তুই এটা কি করলি? একটার পর একটা আকাম করেই যাচ্ছিস, লজ্জা হওয়া উচিত তোর। তের ইচ্ছে করছিল নিজেকে মাটির নিচে পুঁতে ফেলতে, কিছুতেই শান্ত হতে পারছিল না সে। সেদিন বাসায় ফিরে আসার পর তে মনে মনে প্রে করছিল যাতে অফিসে আগুন লেগে যায় আর তাকে আর অফিসে গিয়ে জাঙ্কুকের মুখোমুখি হতে না হয়। কিন্তু গড মনে হয় তার কথায় পাত্তাই দিল না। অফিসে প্রবেশ করার পর পরে লিসা তার ঘাড় ধরে তাকে চমকে দেয়। লিসা তার খবরাখবর নিতে ব্যস্ত ছিল, যেহেতু আগের দিন রাতে তে ড্রিঙ্ক করে অজ্ঞান হয়ে পড়েছিল। এরই মাঝে আচমকা জাঙ্কুক এসে বলল, মিস তে, আপনার সাথে আমার কথা আছে, আমার সাথে আসুন। তে হকচকিয়ে তার দিকে তাকায়। জাঙ্কুককে দেখে তার বুকের ভেতর থেকে হৃদস্পন্দন বেরিয়ে আসার জোগাড়। লিসার হাসি উধাও হয়ে যায়। তেকে ছেড়ে দিয়ে সে নিজের কাজে মনোযোগ দেয়। তে উপায় না পেয়ে জাঙ্কুকের পিছু পিছু যায় তার কেবিনে। যাওয়ার সময় নিজেকে ধাতস্থ করে নিল সে। তো কি বলতে চান আপনি? জাঙ্কুক তার ডেস্ক থেকে একটা পার্স নিয়ে তেকে গিয়ে দিয়ে বলল, আপনার পার্সটা আমার বাসায় ফেলে এসেছিলেন কালকে। তে নিজের পার্স দেখে সেটা দ্রুত জাঙ্কুকের হাত থেকে কেটে নেয়। ও থ্যাংক ইউ, এটার জন্যই কেটে গেছিলেন? ডান, তাহলে আমি এখন যাই। বলে তে কেবিন থেকে বেরিয়ে যেতে নিচ্ছিল। জাঙ্কুকের চোখের দিকে তাকানোরও সাহস হচ্ছিল না তার, কি কথা বলবে। আই এম সরি। তে সচকিত হয়, মাথা ঘুরিয়ে আবার জাঙ্কুকের দিকে দৃষ্টিপাত করে। কেন? অনেক কিছুর জন্যই। আমার আপনার সাথে এমন বিহেভ করা উচিত হয়নি। আই এম রিয়েলি সরি ফর ট্রিটিং ইউ লাইক দ্যাট। তে তার হাত দুটো ভাঁজ করে অন্যদিকে তাকায়। দরকার নেই, আপনার সরি আপনি আপনার কাছেই রাখুন। আসলে সরি বলে কিছুই ঠিক করা যাবে না, যা হওয়ার হয়ে গেছে। জাঙ্কুককে দেখে মনে হচ্ছিল সে তের কাছে এমন কথা আশা করেনি। তাকে দেখে বেশ আহত মনে হচ্ছিল। সে কিছু বলতে যাচ্ছিল তার আগে তে বলে, আর আগে আপনি আমাকে পছন্দ করতেন কি করতেন না, আই ডোন্ট কেয়ার এনিমোর। আমি জানতেও চাই না। আমি জাস্ট ক্ষমা চাইতে চাইছিলাম, বিকজ আই ফিল ব্যাড, দ্যাটস ইট। মানলাম আপনি সরি ফিল করছেন, আপনি ওই কারণেই সরি বলছেন। ধরেন আমি অ্যাকসেপ্ট করলাম আপনার সরি, দেন হোয়াট? আপনি কি চান আমার থেকে? আপনি যেটাই বলবেন আমি সেটাই করব। তে ভাবতেও পারেনি যে জাঙ্কুক এমন কিছু বলবে। সে থামে, তারপর ধীর কণ্ঠে বলে, আমি যেটা বলবো সেটাই করবেন? তাহলে আমি চাই আপনি যেন আমার সামনে আর না আসেন। অফিস বাদে আপনি অন্য কোথাও আমাকে দেখলে অ্যাভয়েড করে যাবেন। তে আর ও হ্যাঁ, এখন আপাতত আপনাকে আমার এই কথা মেনে নিতে হবে। জাঙ্কুক নিশ্চুপ হয়ে যায়। তার মুখ ভার দেখেই বোঝা যাচ্ছে তে সিদ্ধান্তে সে মোটেও খুশি না। তারপরেও সে বলে, ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। তে জাঙ্কুকের কেবিন থেকে বেরিয়ে আসে। যদিও তার কাছে খারাপ লাগছিল জাঙ্কুকের সাথে এমন ভাবে কথা বলার জন্য, কিন্তু তাদের মধ্যে কিছুটা দূরত্ব রাখাটা আবশ্যক ছিল। তে নিজের ডেস্কে গিয়ে বসার পর তার কাছে সেহুন আসে, যে কিনা তার সিনিয়র। সে এসে তের হাতে একটা ফাইল ধরিয়ে দিয়ে বলে, এই নাও তেও, এই ফাইলটা আমি একটু আগের মিটিং থেকে অর্গানাইজ করেছি। তে ফাইলটা হাতে নিয়ে দেখে, মিস্টার ব্যাং বলেছে এই কেসটা তোমাকে দিতে। এখন থেকে তোমাকেও কিছু এক্সট্রা দায়িত্ব পালন করতে হবে। সেহুন এরপর পরই হনহনিয়ে নিজের ডেস্কে চলে যায়। তে মাথা থেকে জাঙ্কুকের সব ভাবনা ফেলে কাজে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে সেহুনকে ডেকে জিজ্ঞেস করে, মিস্টার ও, আমার কি এই ফাইলে আর কিছু চেক করা লাগবে নাকি শুধু রিপোর্ট লিখবো? সেহুনকে দেখে ব্যস্ত মনে হচ্ছিল। সে কাজ করতে করতে উত্তর দেয়, যেমনটা বলেছি তেমনটাই করো, বাড়তি কিছু করা লাগবে না।
তেসি উনের কথায় মাথা নাড়িয়ে কাজে মনোযোগ দেয়। এরপর দিন তে আর জেমিন একটা ক্যাফে গিয়েছিল সময় কাটাতে। অনাকাঙ্ক্ষিতভাবে সেখানে তে জাঙ্কুকের দেখা পায়, যে কিনা কোনো একটা মেয়ে ক্লায়েন্টের সাথে একটা কিছু নিয়ে আলোচনা করছিল। তাদের চোখাচোখি হয়, কিন্তু তে মুখ ফিরিয়ে নেয়। একটু পর জাঙ্কুক বেরিয়ে গেলে তে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এভাবেই কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন অফিসেতে যখন নিজের ডেস্কে বসে কাজ করছিল, তখন অফিসের ম্যানেজার মিস্টার ব্যাং হুট করে এসে তার ডেস্কের উপরে একটা ফাইল ছুঁড়ে মারে। তে কিং করত বিমুট হয়ে একবার ফাইলটার দিকে তাকিয়ে তারপর মিস্টার ব্যাংয়ের রাগান্বিত চেহারার দিকে তাকায়। হোয়াট দ্য হেল ইজ দিস? হ্যাঁ, সামান্য একটা কাজ করতে দিয়েছিলাম তোমায়, সেটাও ঠিক মতো করতে পারোনি। স্যার, দেখো কিভাবে ইউনিট প্রাইসগুলো মিক্স করে ফেলেছো তুমি, ইডিয়েট একটা। আমি ইউনিট প্রাইসগুলো বদলে ফেলেছি, কিন্তু এটা কি করে সম্ভব? আমি তো কোনো ভুল ছাড়াই কাজটা পাঠিয়েছিলাম। তে ফাইলটার দিকে তাকিয়ে মনে মনে বলে, মিস্টার ব্যাং এত পরিমাণে রেগেছিলেন যে তিনি তেকে কোনো কথা বলার সুযোগই দিচ্ছিলেন না। দিলেও তের কোনো কথা হয়তো তিনি বিশ্বাস করতেন না। আমাদের আগের ক্লায়েন্টগুলো কন্ট্যাক্ট ক্যান্সেল করে দিতে চাইছে, কারণ নতুন ক্লায়েন্টদের মতো আমরা তাদের থেকে বেশি প্রাইস রাখছি। এই কাজটা তো একটা বাচ্চাও না এসে করে ফেলতো, আর এমন একটা কাজে তুমি ভুল করে বসেছো। এই অ্যাকাউন্টের দায়িত্বে কে ছিল? মিস্টার ও? ইয়েস স্যার, আমি ছিলাম। সেউন সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায়। এক্সপ্লেন হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন্ড। সেউন তটস্থ হয়ে বলল, আমি ওকে কারেক্ট ফাইলটাই দিয়েছি স্যার। ওর কাজ ছিল শুধু ক্যালকুলেশন করে ক্লায়েন্টসদেরকে পাঠানো। সেউন সব দোষ তের ঘাড়েই চাপিয়ে দেয়, কিন্তু তে ভাবছিল হয়তো এটা তারই দোষ। সে মাথা নত করে বলে, সরি স্যার। তোমার সরি দিয়ে এখন কিছু হবে? এতদিন এখানে কাজ করে কি শিখেছো তুমি? যে টাকা তুমি স্যালারিতে পাচ্ছ, সে টাকা তোমাকে কি বসে বসে ভুল করার জন্য দেওয়া হচ্ছে? এখন এটা দায়ভার কাকে নিতে হবে জানো? আমাকে, স্টুপিড একটা। থেকে ম্যানেজার ব্যাংক বকে চলেছিল, এমন সময় জাঙ্কুকের আগমন ঘটে সেখানে। সে তের ফ্যাকাশে চেহারার দিকে একবার তাকায়, বুঝতে পারে না কি হয়েছে। মিস্টার জিয়ন, ঠিক সময়ে এসেছো তুমি। সরি। ম্যানেজার সি হোক জাঙ্কুককে সমস্যা হ্যান্ডেল করতে বলে সেখান থেকে প্রস্থান করে। জাঙ্কুক সেউনের থেকে জানতে চায় আসলে কি হয়েছে। সেউন সব খুলে বলার পর জাঙ্কুক বিষয়টা বুঝতে পেরে বলল, তার মানে আমাদের কোম্পানির থেকে রং ইউনিট প্রাইস গেছে ক্লায়েন্টের কাছে। জাঙ্কুক পেছনে ফিরে দৃষ্টি বলায় তের দিকে, যে কিনা একটা কথা বলেনি, চুপচাপ নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। হ্যাঁ, এটাই হয়েছে। তে প্রথমেই কাজটা করেছে তো, তাই একটা ভুল করে ফেলেছে। কিন্তু তেয়ং তো সেদিন মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারেনি। অ্যাকাউন্টটা আপনার দায়িত্বে ছিল, রাইট? ইয়েস, আমি সব কিছু ওর জন্য সেট করে দিয়েছিলাম, সব ডাটাগুলো অর্গানাইজ করে দিয়েছিলাম ওর জন্য, ইন কেস ও যদি কোনো ভুল করে। আপনি সুপারভাইজার হওয়া সত্ত্বেও একটা ফাইনাল চেকও দিলেন না। এবার সেউন থতমত খেয়ে যায়। সে বলে, আসলে ও আমাকে জিজ্ঞেস না করে প্রাইসগুলো পাঠিয়ে দিয়েছিল তো, তাই। তে বিস্ময় নিয়ে তাকাই সেহুনের দিকে, কারণ এই লোকটাকে সে যখন ফাইনাল চেক দিতে বলেছিল তখন সে বিরক্ত হয়ে বলেছিল, সবকিছুর জন্য আমার সাহায্য নিতে হবে নাকি? নিজে কিছু করো, দেখছো না আমি বিজি। লোকটা এখন কিভাবে মিথ্যে বলছে। যাই হোক, তে তাও মেনে নিয়েছে, দোষটা তারই। সে অন্যদিকে তাকায়। আই থিঙ্ক ওর ফার্স্ট টাইম হওয়াতে ভুল করে ফেলেছে। নিউবিসটা একটু একটু ভুল করেই, এটা অস্বাভাবিক কিছু না। ও এক্সাইটেড ছিল, ও ভেবেছে একা একাও সবকিছু সামলে নিতে পারবে। এদিকে তার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে এইভাবে যে তাকে যদি ফায়ার করে দেওয়া হয় তাহলে সে কি করবে। আমাকে ওই দিনের মিটিং এর ইনফরমেশনগুলোর কপি দিন। জি, আমি ওকে দেওয়ার আগে সব লিখে রেখেছিলাম। তাহলে ওটাই দিন। সেউন জাঙ্কুককে তার হাতে থাকা ফাইলটা বাড়িয়ে দেয়। এগুলোই দিয়েছিলেন ওকে? আর ওকে শিখিয়ে দেননি কিভাবে আগের রেকর্ডগুলো চেক করতে হবে? শিখিয়ে দিয়েছিলাম তো, ও নতুন এখানে জয়েন করার পরে শিখিয়ে দিয়েছিলাম। আমার মনে হয় ও ভুলে গেছে। সেউন যে মিথ্যা কথা বলছে এটা জাঙ্কুক বেশ ভালো করে টের পেয়েছে, তবুও সে শান্ত মাথায় জিজ্ঞেস করলো, যখন ও প্রথম এখানে জয়েন করেছিল? কিন্তু এটা তো ওর ফার্স্ট টাইম কোনো অ্যাকাউন্টের রেসপন্সিবিলিটি নেওয়া। অ্যাম আই রাইট? জাঙ্কুক সেহুনের কথায় কোনো ভ্রুক্ষেপ করেনি। সে নির্লিপ্ত চাহনি ফেলে সেহুনের দিকে, যে কি বলবে ভেবে পাচ্ছিল না। জাঙ্কুক বাঁকা হেসে পায়ের উপর পা তুলে চেয়ারে বসে। এরপর ফাইলটা তার ডেস্কের উপরে রেখে চেয়ারে হেলান দিয়ে বলে, মিস্টার ও, আপনি যা বলছেন সব মিথ্যা। সেউন জাঙ্কুকের কথায় ভ্রুকুচকে বলল, সরি, হোয়াট ডু মিন? আপনি নিজে ভুল করে অন্যের ঘাড়ে চাপানোর প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। স্বীকার করে নিচ্ছেন না কেন যে আপনি ওকে রং ফাইলটা দিয়েছেন? ইউনিট প্রাইসগুলো তো প্রথম থেকেই মিক্স করা ছিল, আর আপনি মিক্স করে ফেলেছেন। কিন্তু আপনি এমন একটা ভাব করছেন যেন আপনার কোনো দোষই নেই। আই এম শিওর আপনি সব জেনে বুঝেই এসব কিছু করেছেন। সেহুন মাথা নিচু করে আমতা আমতা করে বলে, আমি
আপনি এতটাই বিজি ছিলেন যে আপনি কাজটা অর্গানাইজ করে আর দ্বিতীয়বার চেক করতে পারেনি, নাকি আপনি চাইছিলেন আমি তেয়ংয়ের ভুলের জন্য তাকে ক্রিটিসাইজ করি, যেটা সে করেনি? না, আপনি যেটা ভাবছেন। আপনি যেতে পারেন তেয়ং। তে অবাক হয়ে মাথা তুলে জাংকুকের পানে তাকায়। জাংকুক তার দিকে স্নান হেসে বলল, আপনি কোনো দোষ করেননি, তাই চিন্তা করার কোনো কারণ নেই। তে কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, ওকে। তে জাংকুকের কেবিন থেকে প্রস্থান করার পরে জাংকুক সেহুনকে নিজের ভুল স্বীকার করতে বাধ্য করে। তাকে শাস্তি স্বরূপ কোম্পানির রুলসগুলো লিখতে বলে নিজেই অ্যাকাউন্টের দায়িত্ব নিয়ে নেয় এবং সেহুনকে ভদ্র ভাষায় ইনসাল্টও করে ফেলে সে। ছাদের দরজা খুলে ছাদে প্রবেশ করার পরে জাংকুকের চোখ পড়ে রেলিং ধরে দাঁড়িয়ে থাকা রমণীটির উপর। তার খোলা চুল আকাশে ভাসছে। সারা অফিস খুঁজেও যখন জাংকুক দেখে পায় না, অবশেষে ছাদে আসে সে, আর পেয়েও যায়। বুঝতে পারে তে পালানোর চেষ্টা করছে, কিন্তু কার থেকে? তার থেকে। জাংকুক তের পাশে গিয়ে নিঃশব্দে তার চোখের জল মুছে দিতে চায়। তে বাধা দেয় না, বরং জাংকুকের দিকে তাকিয়ে আরো ভেঙে পড়ে। তার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। কান্না করো না তে, এখানে তোমার কোনো দোষ ছিল না। তে ফুঁপিয়ে ওঠে। একটা ঢোক গিলে সে প্রশ্ন করে, তুমি শিওর যে আমার এখানে কোনো দোষ ছিল না? জাংকুক মাথা নাড়িয়ে তের চুলে হাত বোলায়। কিন্তু তে বোধহয় তার কথা বিশ্বাস করেনি। আমি অনেক পরিশ্রম করেছি এই কাজটার জন্য। সব সময় কেন আমার সাথে এমন হয়? কি করব এখন আমি? দোষটা মিস্টার ওর ছিল। মন খারাপ করো না প্লিজ। আমি এখানে আর কাজ করতে চাই না, আমার ভাগ্যটাই খারাপ। জাংকুক থমকে যায়। তার গলায় যেন কাঁটা বিদ্ধ হয়েছে। তেকে এমন পরিস্থিতিতে দেখে সে সহ্য করতে পারছে না। আমারই দোষ সব। ওকে সব থেকে বেশি প্রেশার তো আমিই দিয়েছিলাম। কথাটা ভেবে নিজেকে ইচ্ছে মতো গালি দিল জাংকুক। অতঃপর তে চিবুক ধরে তাকে নিজের দিকে তাকাতে বাধ্য করে। তে বিস্মিত হয়ে তাকায় তার দিকে। কান্না করো না তে, তোমাকে কান্না করতে দেখলে আমার কাছে অদ্ভুত লাগে। তে জানালার পাশে দাঁড়িয়ে আনমনে বাইরে তাকিয়ে জাংকুকের বলা কথাগুলো ভাবছিল। অদ্ভুত লাগে? আমাকে কি কান্না করার সময় দেখতে ফানি লাগে নাকি? আচ্ছা, ও আমাকে এভাবে বাঁচালো কেন? ওর আবার কি হলো? তে জানে না কেবিন থেকে বেরিয়ে আসার পর কি হয়েছে, কিন্তু জাংকুককে দেখে মনে হচ্ছিল যে সবকিছু ঠিক করে নিয়েছে সে। এরপর থেকে জাংকুক তের কাজে প্রেশার মিনিমাইজ করে ফেলে, বিভিন্নভাবে তের খেয়াল রাখে, যেটা সে পারলে আগেও করতো। এর বাইরে তেমন কিছুই ঘটেনি, কিন্তু তে নিজেকে কিছুতেই সংযত রাখতে পারছিল না, শুধু জাংকুকের কথাই ভাবছিল। আমি ওর কাছে কৃতজ্ঞ, কিন্তু কথা সেটা না। কিন্তু কথা হচ্ছে ও যদি আমার কাছে টাকা চেয়ে বসে। তে সবাই তোমার জোচ্চোর বয়ফ্রেন্ডদের মতো না। ফের আরো এক শনিবার আসে। মিস্টার সিহুকের কথা মতো আজও সবাই রেস্টুরেন্টে আসে ডিনার করার জন্য। মোটামুটি সব এমপ্লয়িজ ইনক্লুডিং তে কাজের প্রেশারে অনেক টায়ার্ড ছিল। বাড়ি যেতে পারলে বাঁচে তারা। তে আর লিসা একটা টেবিলে বসে নিজেদের মধ্যে গল্প গুজব করছিল। হঠাৎ ইউনুকে দেখে তে হাত তুলে, এখানে ইউনু, এদিকে আসো। তে তার কথা শেষ করার আগে কোথা থেকে যেন জাংকুক এসে বসে পড়ে তার পাশে। তে স্তব্ধ হয়ে তার দিকে তাকায়। ইউনু আর তার পাশে থাকা আরেকটা এমপ্লয়ি দুজনে জাংকুকের ভয়ানক দৃষ্টি দেখে সেখান থেকে কেটে পড়ে। এরই মাঝে ম্যানেজার সিহুক এসে বসে পড়ে তাদের অপোজিটে। তে চিন্তায় পড়ে যায়, এই ভেবে যে জাংকুক এত সিট থাকতো কেন তার পাশেই বসলো। সে প্রচুর নার্ভাস হয়ে যায়। তে নিজেকে প্রমিস করেছে আগের মতো তাকে কিছুতেই ড্রাঙ্ক হওয়া চলবে না। তে আর লিসা আবারও নিজেদের মধ্যে ফিসফিস করতে ব্যস্ত হয়ে পড়ে। তখন জাংকুক আর সিহুক ব্যস্ত হয়ে পড়ে একে অন্যকে ড্রিঙ্ক ঢেলে দিতে। বিয়ে শাদী করার চিন্তা ভাবনা করেছো কিছু? জি আপাতত না, সময় তো পেরিয়ে যাচ্ছে। তোমাদের বয়সে থাকতে আমাদের 2-3টা বাচ্চা ছিল। জাংকুক আর সিহুক ড্রিঙ্ক করতে করতে টুকটাক কথা বলছিল, আর এদিকে তে আর লিসা চুপচাপ খাচ্ছিল। এবার তের বদলে জাংকুক ড্রাঙ্ক হয়ে যায়, আর জাংকুককে বাড়ি নিয়ে যাওয়ার দায়িত্ব পড়ে তের কাঁধে। কারণ সবাই এমন গম্ভীর বসকে ভয় পেত, আর সবকটা এমপ্লয়িজ একটু আটটু ড্রাঙ্ক ছিল। শুধুমাত্র তে বাদে। বাধ্য হয়ে তে একটা ক্যাব বুক করে কোনো রকমে ধরাধরি করে জাংকুককে তার বাসা পর্যন্ত নিয়ে আসে। জাংকুকের পকেট থেকে চাবি বের করে দরজা খুলে ভিতরে প্রবেশ করে সামনে রুমে নিয়ে তাকে শুইয়ে দেয় তে। অতঃপর ক্লান্ত চোখে তাকায় সে। হিসাব বরাবর আমাকে এবার বাড়ি যেতে হবে, কিন্তু তে ভালো করে খেয়াল করে বেহুশ জাংকুকের চেহারা। কি পরিমাণে ড্রিঙ্ক করেছে ও, পুরো অজ্ঞান হয়ে গেছে। টাইটা তে প্রথমে জাংকুকের টাইটা খুলে দেয়। টাইটা এভাবে লাগানো থাকলে লোকটা ঘুমাতে পারবে না, হয়তো পাশ দিয়ে মারা যাবে এই ভেবে। এরপর এসি ছেড়ে দেয়, কারণ জাংকুকের শরীর পুরো লাল হয়ে গেছে, ঘামছিল। তে জাংকুককে ঠিকভাবে শুয়ে দিয়ে উঠে দাঁড়ায় চলে যাওয়ার জন্য, কিন্তু আচমকা জাংকুক তার হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে তার বুকের উপর শুয়ে দেয়।
তের চোখ বড় বড় হয়ে যায়। হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থমকে গিয়েছে। এই লোকের জ্ঞান ফিরল কখন? জাঙ্কুকের ভারী গরম নিঃশ্বাস তার মুখের উপর আছড়ে পড়ছে। তে না পারছিল নিজেকে শক্ত বাঁধন থেকে ছাড়াতে, না পারছিল ওর বুক থেকে উঠতে। জাঙ্কুক, যেও না। জাঙ্কুক তেকে জড়িয়ে ধরে বলে। তে হকচকিয়ে যায় তার এমন কথায়। বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে জাঙ্কুকের দিকে, যে চোখ খুলে তার দিকে দৃষ্টি ফোলায়। জাঙ্কুক, ছাড়ুন, আমাকে বাড়ি যেতে হবে। জাঙ্কুক শুনতে পেয়েছে তার কথা, তাও আর জোরে চেপে ধরে। মনে হচ্ছিল যেন সে তেকে চূর্ণ বিচূর্ণ করে একদম নিজের সাথে মিশিয়ে নিতে চায়। তার দৃষ্টি ধোঁয়াশা। এতে এতটা অবাক হয়নি যতটা অবাক হয়েছে কয়েক মুহূর্তের ব্যবধানে তাদের ঠোঁটের মাঝে থাকা দূরত্ব বুঝে যাওয়ার ফলে। জাঙ্কুক চোখ বন্ধ করে তের কোমল ঠোঁট জোড়া অনুভব করলো। তের মাথায় যেন বাজ ভেঙে পড়ে। তার বড় বড় চোখ জাঙ্কুকের মুখশ্রীতে স্থির। একটু পর যখন সে বুঝতে পারে আসলে জাঙ্কুক কি করছে, সে নিজের সর্বশক্তি দিয়ে জাঙ্কুকের ঠোঁটকে কোনো মতে নিজের থেকে আলাদা করে নেয়, কারণ জাঙ্কুক তো ছাড়তেই চাইছিল না। যেও না জাঙ্কুক, তুমি ড্রাঙ্ক, নিজেকে সংযত রাখো। তের কথা শেষ হতে জাঙ্কুক আবারও কিস করে তেকে। তাদের নিঃশ্বাস এলোমেলো হয়ে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। তে নিজের মুখ সরিয়ে হাতের তালু রাখে জাঙ্কুকের ঠোঁটের উপর। কি করছো তুমি? আমাকে পছন্দ করো না, তাও কেন এমন করছো? জাঙ্কুক কিছু বলে না, বরং নিমেষেই তেকে শুইয়ে দিয়ে তাকে পুরোপুরি নিজের শরীর দিয়ে ঢেকে ফেলে। তে আরো এক দফা অবাক হয়। শুকনো ঢোক গিলে সে জাঙ্কুকের নেশালো চাহনি দেখে। কিন্তু আমি তো করি। হ্যাঁ? তে প্রসেস করার আগে জাঙ্কুক তার গালে চুমুর বর্ষণ ফেলে। তে তার হাত জোড়া জাঙ্কুকের বুকের উপর দিয়ে বল প্রয়োগ করে, একটা ব্যর্থ চেষ্টা জাঙ্কুককে দূরে সরানোর। ছাড়ো, কি করছো? ছাড়ো, কি করছো তুমি? তুমি অনেক সুন্দর আর কিউট। জাঙ্কুককে সারা শরীরে মরিয়া হয়ে হাত বুলাই। তোমার শরীর অনেক কোমল, তুমি অনেক আবেদনময়ী। এগুলো কি বলছো তুমি? লজ্জা করে না তোমার? কিন্তু কে শুনে কার কথা? একে একে জাঙ্কুককে ঠোঁটে, গালে, কপালে, গলায় চুমু এঁকে দেয়। আমি সারাক্ষণ তোমার কথাই ভাবি। তোমাকে অন্য কারোর সাথে দেখলে আমার সহ্য হয় না। তে স্তব্ধ হয়ে যায়। সে কি ঠিক শুনেছে? জাঙ্কুক সত্যি এগুলো বলছে? ওই সময় তের মাথায় শুধু একটা কথাই আসে, আমি জিতে গেলাম। জাঙ্কুক মরিয়া হয়ে তের চোখের দিকে তাকায়। মানুষ বলে মাতার অবস্থায় নাকি সত্যি কথা বেরিয়ে আসে। আমি যা শুনছি তা যদি সত্যি হয়। তে জাঙ্কুকের কপাল থেকে চুলগুলো সরিয়ে দেয় আলতো হাতে। জাঙ্কুকের গালে রক্তিম আভা ফুটে উঠেছে। দুজনের হৃদস্পন্দন ক্রমশই বৃদ্ধি পায়। আমি ওকে আরো বেশি মরিয়া করে তুলবো, আমার জন্য পাগল বানিয়ে ছাড়বো, যেন কোনোদিন আমাকে ছেড়ে যেতে না পারে। জাঙ্কুক তার মুখটা এগিয়ে নিয়ে গিয়ে আবারও গভীর চুমু দেয় তের ঠোঁটে। এবার আর তে মানা করতে পারে না এমন মরিয়া হয়ে থাকা পুরুষকে।